সুপ্রিয় দর্শক, আজকে আমাদের সাপ্তাহিক আয়োজন বাংলা কথার এই লাইভ অনুষ্ঠানে আমি মহসিন আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই অনেকে জানেন যে সাপ্তাহিক আয়োজন আমাদের বাংলা কথার লাইভ অনুষ্ঠানে আমরা বিভিন্ন সময় বিভিন্ন টপিক নিয়ে আমরা কথা বলি আমাদের অতিথিদের সাথে। তো আজকে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো আপনারা নিশ্চয়ই অনেকে জেনে গেছেন, আমি আবারও রিপিট করছি। আমরা আজকে কথা বলবো অস্ট্রেলিয়াতে উচ্চ শিক্ষার জন্য উপযুক্ত বৃত্তি খুঁজে পাওয়ার উপায় কি। আসলে এটি একটি ইম্পর্টেন্ট একটি টপিক। এই টপিকটি নিয়ে আমরা কথা বলবো আজকে আমাদের পুরো লাইভ অনুষ্ঠান জুড়ে। আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন বা পরে দেখবেন, বা বিশেষ করে এই মুহূর্তে যারা দেখছেন, আপনারা চাইলে এই বিষয়টির উপরে আপনারা আপনাদের বিভিন্ন কোশ্চেন্স আমাদের অতিথির কাছে আপনারা করতে পারেন, এবং আমি চেষ্টা করব আপনাদের সেই কোশ্চেন্সগুলো আমাদের অতিথির কাছে তুলে ধরতে, এবং সেই কোশ্চেন্সগুলোর অ্যান্সার অতিথির মাধ্যমে আপনাদেরকে জানানোর নিশ্চয়ই আমরা চেষ্টা করব। তো দর্শক, আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠান জুড়ে আমাদের এই টপিকটি নিয়ে আমাদের সাথে কথা বলবেন ডাক্তার অভিজিৎ চৌধুরী। ডাক্তার অভিজিৎ চৌধুরী, আপনাকে আমাদের স্টুডিওতে আমি স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ মহসিন ভাই। আসলে ডাক্তার অভিজিৎ সম্পর্কে আমি আরো একটি কথা একটু বলতেই হয়। মিস্টার ডাক্তার অভিজিৎ, তিনি আমাদের আজকের এই বিষয়টি নিয়ে পুরো লাইভ অনুষ্ঠান জুড়ে কথা বলবেন, বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করবেন, এবং এই সম্পর্কিত বিভিন্ন ইনফরমেটিভ তথ্যগুলো আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তুলে ধরবো আপনাদের কাছে ডক্টর অভিজিতের আলোচনার মাধ্যমে। মিস্টার ডক্টর অভিজিৎ, তিনি একজন বাংলাদেশি তরুণ চিকিৎসক, এবং তিনি শিক্ষকতা করছেন অস্ট্রেলিয়ার নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট মেডিকেল প্রোগ্রামে। এবং ডক্টর অভিজিৎ, তিনি পিএইচডি গবেষক হিসেবে একই বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছেন হাড়ের উপর মানসিক স্বাস্থ্যের প্রভাব নিয়ে। ডক্টর অভিজিৎ, তিনি বাংলাদেশের চিকিৎসা শিক্ষা নিয়ে গবেষণা করছেন, লিখছেন চিকিৎসা বিষয়ক বই, প্রকাশ করছেন বিভিন্ন গবেষণাপত্র। সুবক্তা হিসেবে পরিচিত ডক্টর অভিজিৎ নিয়মিত স্বাস্থ্য কলাম লিখে থাকেন বাংলাদেশের বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পত্রিকায়। চট্টগ্রামে বেড়ে ওঠা ডক্টর অভিজিৎ চৌধুরী স্বপ্ন দেখেন একজন সুচিকিৎসক হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিষ্ঠা পাবার, অবদান রাখতে চান চিকিৎসা শিক্ষার উন্নয়নে, এবং শরীর ও মনের রোগের পারস্পরিক প্রভাব নিয়ে করতে চান বিভিন্ন ধরনের গবেষণা। তো আজকে আপনারা বুঝতে পারছেন দর্শক, আমরা ডাক্তার অভিজিৎ তাকে সাথে নিয়ে আমাদের পুরো লাইভ অনুষ্ঠানটি আমরা করছি। এবং ডাক্তার অভিজিৎ তিনি এই সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলো নিয়ে, বিশেষ করে অস্ট্রেলিয়ার উচ্চ শিক্ষায় বিভিন্ন আপনার যে স্কলারশিপ পাওয়ার সুযোগ রয়েছে সেগুলো কিভাবে পাওয়া যায় বা উপায় সমূহ নিয়ে আমরা পুরো লাইভ অনুষ্ঠান জুড়ে কথা বলবো ডাক্তার অভিজিৎ চৌধুরীর সাথে। আসলে আমরা শুরুতেই চলে যাচ্ছে আমাদের কোশ্চেন্স পর্বে। তো আপনার ডাক্তার অভিজিৎ, আসলে আপনাকে একটি কথা জানিয়ে রাখতে চাই, বাংলা কথা লাইভ অনুষ্ঠানে আমরা যেই কোশ্চেন্স গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো, এই কোশ্চেন্স গুলো আমাদের বাংলা কথার সমস্ত দর্শক এবং পাঠক যারা রয়েছেন তাদেরই প্রশ্ন। তারা বিভিন্ন সময় আমাদেরকে এই কোশ্চেন্স গুলো টপিকের উপরে পাঠিয়ে থাকেন, এবং আমাদের অতিথির কাছ থেকে তারা এই বিষয়গুলো ক্লিয়ার হওয়ার জন্য আমাদেরকে পাঠান, এবং আমরা চেষ্টা করি আমাদের অতিথিদের মাধ্যমে এই কোশ্চেনের অ্যান্সার গুলো তাদেরকে তুলে ধরার জন্য, এই তথ্যগুলো আমাদের পাঠক ফোরাম এবং আমাদের দর্শকদেরকে আমরা জানানোর জন্য। ডক্টর অভিজিৎ, আমি শুরুতেই যে কোশ্চেন্সটি নিয়ে আপনার কাছে আসতে চাই বা করতে চাচ্ছি, আমাদের একজন শিক্ষার্থীর উচ্চ শিক্ষা বা গবেষণার জন্য অস্ট্রেলিয়াকে বেছে নেওয়াকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন, এবং উচ্চশিক্ষা বা গবেষণার জন্য অস্ট্রেলিয়ার বৈশ্বিক অবস্থানটি কি? আমরা জানি যে আপনার একটি বড় ধরনের অভিজ্ঞতা রয়েছে এই অঙ্গনে, এবং এটি নিয়ে আপনি দীর্ঘদিন ধরে আপনি কাজ করছেন, গবেষণা করছেন, এবং নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ে আপনি শিক্ষকতা করছেন। আপনার অভিজ্ঞতার আলোকে প্লিজ আপনি আমাদের দর্শকদেরকে যদি বিষয়টি একটু খুলে বলেন, আপনার মূল্যায়নটি প্রকাশ করেন। থ্যাংক ইউ। ধন্যবাদ মহসিন ভাই। সবার আগে আপনাকে অনেক ধন্যবাদ এত বড় একটি ইন্ট্রোডাকশন আমাকে নিয়ে দেওয়ার জন্য। আমি খুবই আনন্দিত এবং আপ্লুত। আবার ধন্যবাদ। এবং একই সাথে আমি ধন্যবাদ জানাতে চাই বাংলা কথাকে আমাকে কথা বলে সুযোগ করে দেওয়ার জন্য, যাতে আমি আমার অভিজ্ঞতা আপনাদের সবার সাথে শেয়ার করতে চাই। এবং আমার শুভেচ্ছা বাংলা কথার সকল পাঠককে, যারা এই লাইভটি দেখছেন বা পরবর্তীতে এই রেকর্ডেড ভার্সনটি দেখবেন। খুবই চমৎকার একটি প্রশ্ন মহসিন ভাই। অস্ট্রেলিয়ার বৈশ্বিক অবস্থান,
বিদেশে লেখাপড়া করার জন্য বৈশ্বিক অবস্থান কি। আমি যদি আমার বর্তমান অভিজ্ঞতা থেকে বলি, আমি যখন MBBS পাশ করি 2010 সালে, তখন যখন আমরা বিদেশে যাওয়ার কথা ভাবতাম, যে বা যারা আমরা ভাবতাম বিদেশে ট্রেনিং নিতে যাব বা মাস্টার্স করতে যাব বা উচ্চতর প্রশিক্ষণের জন্য যাব, আমরা সবসময় ইউনাইটেড কিংডম বা বিলেতের কথা ভাবতাম। কারণ আমরা যেহেতু উপমহাদেশের মানুষ এবং আমাদের ঔপনিবেশিক একটা ইতিহাস আছে এবং ইংরেজি আমাদের অনেকটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা দ্বিতীয় ভাষার মতো, আমরা সেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আমরা ইংরেজি ভাষাভাষী দেশগুলোকেই বেছে নিই। এবং ঐতিহ্য বা ট্র্যাডিশন যাই বলেন, সবার আগে কিন্তু আমাদের মাথায় আসে ইংল্যান্ড, আয়ারল্যান্ড। 2000 সালের পর থেকে আমাদের ছাত্রছাত্রীরা সবাই আমরা ইউনাইটেড স্টেটসকেও আমাদের একটা গুরুত্বপূর্ণ অপশন হিসেবে দেখা শুরু করলাম। এবং আমি বলবো 2010-এর পর থেকে অস্ট্রেলিয়া নামটি আমাদের তরুণ শিক্ষার্থীদের মাথায় আসা শুরু হলো। কারণ অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটিগুলো আপনি যদি দেখে থাকেন ইউনাইটেড স্টেটস বা ইউনাইটেড কিংডমের তুলনায় অনেক বেশি আধুনিক, অনেক বেশি রিসেন্ট এবং নতুন। সো লেখাপড়ার মান বলেন, গবেষণার মান বলেন বা সবকিছুর দিক দিয়ে আমরা সবসময় USA বা UK এর নাম কিন্তু সবসময় আগে শুনতাম। ধীরে ধীরে অস্ট্রেলিয়ার নামটি আসলো 2010-এর দিকে এবং আমি দেখা শুরু করলাম যে আমাদের জেনারেশন বা তারপরের জেনারেশন এবং তরুণরা অনেক বেশি অস্ট্রেলিয়াতে আগ্রহী হওয়া শুরু করলো। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে কেন আসলে অস্ট্রেলিয়া আন্তর্জাতিক শিক্ষা বা উচ্চশিক্ষার ক্ষেত্রে মাথা তুলে দাঁড়াচ্ছে। এখানে এটার উত্তর হবে অস্ট্রেলিয়ার যে সাবজেক্ট গুলো, পোস্ট গ্রাজুয়েট বা গ্রাজুয়েট প্রোগ্রামের যে সাবজেক্ট গুলো অফার করে থাকে বিদেশি শিক্ষার্থীদের জন্য, সেগুলো খুবই যুগোপযোগী এবং বর্তমান বাজার বা মার্কেট মাথায় রেখে কিন্তু এই সাবজেক্ট গুলোকে প্রতিনিয়ত আপডেট করা হয়। যুগের সাথে তাল মিলিয়ে অস্ট্রেলিয়ার এই সাবজেক্ট গুলো এগিয়ে আসছে এবং বিভিন্ন কারণে মানুষ এখন ইউনাইটেড স্টেটস বা ইউনাইটেড কিংডম, সেটা রাজনীতি হোক, সেটা জনসংখ্যা হোক বা অন্য কোনো ক্ষেত্র হোক, সেগুলোর কথা মাথায় রেখে মানুষ এখন আমার জেনারেশন বা আমি যখন ভেবেছি বা আমার পরে যারা ভাবছে তারা অস্ট্রেলিয়ার কথা ভাবছে। কারণ অস্ট্রেলিয়া অনেক শান্তিপূর্ণ দেশ, বৈশ্বিক যে কোনো ঝামেলা থেকে তারা সবসময় দূরে থাকে, মানুষ খুব কম, সুযোগ সুবিধা খুব বেশি। এবং আরেকটি মজার জিনিস, লেখাপড়া অস্ট্রেলিয়ায় শেষ করার পর সেটা ব্যাচেলার হোক বা পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম হোক, একই সাথে এই পড়াশোনার সাথে সাথে এখানে স্থায়ীভাবে থাকার একটা সুযোগ কিন্তু অস্ট্রেলিয়ান এডুকেশনটা আপনাদেরকে আমাদের দিয়ে থাকে। সো সবকিছু মিলিয়ে অস্ট্রেলিয়া বর্তমানে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, চীন এবং অন্যান্য সাউথ ইস্ট এশিয়ার দেশের ছাত্রছাত্রীদের কাছে খুবই লোভনীয় আমি বলবো। উচ্চশিক্ষা, কাজের সুযোগ এবং থেকে যাওয়ার সুযোগ সবকিছু মিলিয়ে অস্ট্রেলিয়া খুব এগিয়ে যাচ্ছে। আমি এখানে একটা ছোট্ট জিনিস বলতে চাই, কোভিডের আগে এবং কোভিডের পরে আমাদের পৃথিবীটা তো এখন বদলে গেল কোভিড-19-এর জন্য। কোভিড-19-এর আগে থেকে কিন্তু অস্ট্রেলিয়াতে আসার বিদেশি ছাত্রদের আসার হার কিন্তু খুব ঊর্ধ্বমুখী ছিল। এখন দেখবেন কোভিড-19 ইউনাইটেড স্টেটস বা ইউনাইটেড কিংডমকে যেভাবে নাড়া দিয়েছে, অস্ট্রেলিয়া কিন্তু খুবই সৌভাগ্যবান সেদিক থেকে। অস্ট্রেলিয়াতে কোভিডে খুব বেশি ছড়ায়নি, অস্ট্রেলিয়া বর্ডার গুলো ক্লোজ করে রেখেছে এবং ইউনিভার্সিটি গুলো এই বর্ডার ওপেন করার পর কোভিড পরবর্তী পৃথিবীতে কিভাবে তারা আরো বেশি সামনে এগিয়ে আসতে পারে সেটা নিয়ে ভাবছে। বিদেশি ছাত্রছাত্রীরা কিন্তু এখন বিদেশে লেখাপড়া বলেন বা গবেষণা বলেন, যে কোনো কিছু ক্ষেত্রে তারা এখন দেখবে বিদেশের কোন দেশটি খুব ভালোভাবে কোভিড সিচুয়েশনটা সামলে নিতে পেরেছে, সেটাকে তারা নিরাপদ মনে করবে। এবং আমি মনে করি 2021 থেকে আমরা দেখব যে ইউনাইটেড স্টেটস বা ইউনাইটেড কিংডম বা ইউরোপিয়ান দেশগুলোকে ছাড়িয়ে অস্ট্রেলিয়া উচ্চশিক্ষার ক্ষেত্রে 1 নাম্বার পছন্দে পরিণত হবে, বিশেষত বাংলাদেশ, ভারত, পাকিস্তানের শিক্ষার্থীদের কাছে। জি, এবং আরেকটি যেমন বিশেষ করে আমরা যারা বাংলাদেশ বা ভারত, পাকিস্তান থেকে এখানে যে ধরনের শিক্ষার্থীরা এসে থাকেন, আমাদের এখানকার যেমন ওয়েদার ঠিক কিন্তু একটি বড় ব্যাপার, যেটি আমাদের সাথে কিছুটা অনেকটাই সিমিলারিটি রয়েছে, যে অনেক খুব ইজিলি অ্যাডজাস্ট করতে আপনার অনেকের জন্য ইজি হয়ে যায় যে অ্যাডজাস্ট করার জন্য। জি,
ধন্যবাদ। আসলে আপনি খুব সুন্দর করে আমাদের বিশেষ করে গবেষণার জন্য বা উচ্চশিক্ষার জন্য কেন মানুষ অস্ট্রেলিয়াকে বেছে নিবে বা আপনি মূল্যায়ন করেছেন আপনার অভিজ্ঞতার আলোকে। আমরা বিশ্বাস করি যারা আমাদের লাইভ অনুষ্ঠানটি দেখছে নিশ্চয়ই আজকে সবাই এখান থেকে অনেক ইনফরমেটিভ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের আলোচনার মাধ্যমে তারা পাবেন। এবং বিশেষ করে অস্ট্রেলিয়ার বাইরে যারা দেখছেন তারাও এই লাইভ অনুষ্ঠানটির মাধ্যমে অনেকেই অনুপ্রাণিত হবেন এখানে গবেষণা অথবা উচ্চশিক্ষার জন্য আসার ক্ষেত্রে। তো আমরা আসলে পরবর্তী কোশ্চেনে আপনার কাছে আসতে চাই। আমাদের নেক্সট যে কোশ্চেনটি জনাব ডক্টর অভিজিৎ চৌধুরী, উচ্চশিক্ষা বা গবেষণার জন্য অস্ট্রেলিয়ায় কি কি ধরনের স্কলারশিপ পাওয়া সম্ভব? খুবই চমৎকার একটা প্রশ্ন। আসলে এই প্রশ্নটা যে আমি আমার পরিচিত জনদের কাছ থেকে কতবার পেয়েছি এখানে অস্ট্রেলিয়া আসার আগে পরে বা এখনো পাচ্ছি অলমোস্ট প্রতি সপ্তাহে, সেটা আপনার সোশ্যাল মিডিয়ায় হোক বা আমাকে ফোনে বলুক। সো খুবই যুগোপযোগী প্রশ্ন। এবং আমরা বিশ্বাস করি আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠানটির মাধ্যমে আমাদের সমস্ত দর্শক পাঠক বা যারা আপনার ফলোয়ার আপনার কাছ থেকে বিভিন্ন সময় জানতে চান, অনেকেই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে বিষয়গুলো জেনে যাবেন, আমরা এটা আশা করি। অবশ্যই অবশ্যই মহসিন ভাই। তো এখন বৃত্তি বা স্কলারশিপ যেটাকে আমরা বলি, সেটা কোন কোন ক্ষেত্রে দেয়া হয়? তো আমি আমাদের পড়াশোনা বা অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয় ভিত্তিক পড়াশোনার ক্ষেত্রগুলো ধরে ধরে বলি। প্রথমত যেমন আছে ব্যাচেলার্স বা স্নাতক প্রোগ্রাম। সো স্নাতক প্রোগ্রামে কোনো বৃত্তির সুযোগ অস্ট্রেলিয়াতে নেই। বিদেশি ছাত্রছাত্রী যারা আসতে চাইবে তাদেরকে টিউশন ফিটা বহন করতে হবে। বিশ্ববিদ্যালয় ভেদে বিষয় ভেদে এই টিউশন ফি 30,000 থেকে 40,000 অস্ট্রেলিয়ান ডলার প্রতি বছর হতে পারে। সো আমার জানা মতে স্নাতক পর্যায়ে অস্ট্রেলিয়াতে কোনো স্কলারশিপ বা বৃত্তি নেই। স্নাতকোত্তর পর্যায়ে যদি আমি আলোচনা করতে আসি, যেটাকে আমরা মাস্টার্স বলে থাকি, দু ধরনের মাস্টার্স প্রোগ্রাম অস্ট্রেলিয়াতে আছে। একটা হচ্ছে মাস্টার্স বাই কোর্স ওয়ার্ক, আর একটা হচ্ছে মাস্টার্স বাই রিসার্চ। সো মাস্টার্স বাই রিসার্চ এবং কোর্স ওয়ার্ক ডিগ্রিগুলো ইউনিভার্সিটি ভেদে 1.5 থেকে 2 বছরের হতে পারে। এবং এই যেভাবে মানে দুঃখের কারণে হলেও বলতে হয় যে এই দুটো মাস্টার্সে আমাদের স্কলারশিপ বা বৃত্তির আমার জানা মতো কোনো সুযোগ আপাতত অস্ট্রেলিয়ায় নেই। কিন্তু মাস্টার্স প্রোগ্রামে ছাত্রছাত্রীরা যদি কখনো আসতে চান, তারা অস্ট্রেলিয়ার একটা সরকারি বৃত্তির অ্যাপ্লাই করতে পারেন। সেগুলো নাম হচ্ছে অস-8। সো অস্ট্রেলিয়ান সরকার অস-8 এর মাধ্যমে ফান্ডিং দিয়ে থাকে, বা আরেকটি স্কলারশিপ আছে এনডেভার। সো এই স্কলারশিপ গুলো নিয়ে আমি দেখেছি বিভিন্ন বিষয়ে বিভিন্ন ইউনিভার্সিটিতে ভারত বাংলাদেশ থেকে ছাত্রছাত্রীরা এসেছে মাস্টার্স প্রোগ্রামে পড়াশোনা করতে। কিন্তু এই মাস্টার্স প্রোগ্রামে বা এনডেভার বা অস-8 নিয়ে আসার ছাত্রছাত্রীদের সংখ্যা খুবই কম এবং প্রচন্ড প্রতিযোগিতাপূর্ণ মাস্টার্সে আসা। সো যারা এখানে আসে সাধারণত মাস্টার্সের 1.5 বছর বা 2 বছরের প্রোগ্রামে, তারা সেলফ ফাইন্যান্স বা নিজেরা টিউশন ফিটা দিয়ে পড়তে আসে। কেউ মাস্টার্স বাই কোর্স ওয়ার্কে আসে, আবার কেউ আসে মাস্টার্স বাই রিসার্চ করতে। যারা গবেষণা অর্থাৎ পিএইচডি ডিগ্রিটা করতে চান কিন্তু পিএইচডির স্কলারশিপ পাননি বা কোনো বৃত্তি পাননি, কিন্তু তারা চান যে অস্ট্রেলিয়ায় একটু কাজের অভিজ্ঞতা করে পিএইচডি স্কলারশিপের সম্ভাবনাটা বাড়াতে, তারা অনেক সময় মাস্টার্স বাই রিসার্চটা প্রথমে করতে আসেন 1.5 বছর থেকে 2 বছর। যখন তারা এখানে পড়তে আসেন, পড়ার সাথে সাথে যেহেতু মাস্টার্স বাই রিসার্চ, তার অর্থ হচ্ছে এই মাস্টার্সের একটা অংশ জুড়ে তাকে গবেষণা করতে হবে, তাকে একটা থিসিস লিখতে হবে 50 থেকে 60,000 ওয়ার্ডের। এবং এই মাস্টার্স বা রিসার্চ করতে গিয়ে ছাত্রছাত্রীরা এখানে যারা সিনিয়র একাডেমিক আছে, প্রফেসররা আছেন, তাদের সাথে কানেক্টেড হন। তার সেই রিসার্চ প্রজেক্টটা তত্ত্বাবধান করার জন্য একজন সুপারভাইজার থাকবেন, এবং সেই যোগাযোগের সূত্র ধরে এবং মাস্টার্স বাই রিসার্চে কাজের মানের উপর ভিত্তি করে অনেক সময় পিএইচডিতে স্কলারশিপ পাওয়ার সুযোগ তৈরি হয়। তাই আমি বলবো, কেউ যদি অস্ট্রেলিয়াতে পিএইচডি করতে চেষ্টা করে কিন্তু স্কলারশিপ না পায়, তাহলে তাদের জন্য একটা বিকল্প পদ্ধতি হতে পারে মাস্টার্স বাই রিসার্চে আসা, এখানে কানেকশন তৈরি করা এবং পরবর্তীতে পিএইচডিতে যাওয়া। তৃতীয় যেটি, অর্থাৎ সরাসরি পিএইচডিতে আসা, যেভাবে আমি এসেছিলাম 2016 সালে। পিএইচডিতে আপনি 3 ভাবে আসতে পারেন।
একটা হচ্ছে ঠিক যেভাবে মাস্টার্স বা রিসার্চ বা মাস্টার্সের জন্য যেরকম বলেছি, সরকারি বৃত্তি বা স্কলারশিপে সে সরকারি ফান্ডিং অস্ট্রেলিয়ান সরকারের দেয়া হতে পারে, সেটা ছাত্র বা ছাত্রী যে দেশ থেকে আসছে সেই দেশের সরকারের দেয়া হতে পারে। পিএইচডি করতে আপনি স্কলারশিপ পেতে পারেন বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর্স ডিভিশনে প্রতি বছর টাকা দেয়া হয়, বিভিন্ন অর্থ ডিস্ট্রিবিউট করা হয় ইউনিভার্সিটির বিভিন্ন স্কুলগুলোর মধ্যে, এবং সেই ভাইস চ্যান্সেলর্স ডিভিশন থেকে দেয়া সেই টাকাটা দিয়ে বা অস্ট্রেলিয়ান ডলারটা দিয়ে প্রতি বছর ওই স্কুলগুলো, ধরেন ইঞ্জিনিয়ারিং স্কুল, মেডিসিন স্কুল বা বিজনেস অ্যান্ড ল স্কুল, তারা কিছু স্কলারশিপের স্টুডেন্ট নেয়, এটাকে আমরা বলি সেন্ট্রাল ফান্ডিং। তৃতীয় স্কলারশিপ যেটি ম্যানেজ করা যায় বা পাওয়া যায় সেটা হচ্ছে সরাসরি সুপারভাইজারের নিজস্ব প্রজেক্টের ফান্ডিং। তো আমি এখন এই পিএইচডি স্কলারশিপের তিনটা ফান্ডিং নিয়ে মহসিন ভাই বলতে চাই, যদি আপনি অনুমতি দেন। জি জি শিওর, অবশ্যই, জি শিওর। প্রথমে যেটা সরকারি বৃত্তি, যেটা গভর্নমেন্ট ফান্ডিং। সো গভর্নমেন্ট ফান্ডিং আমি বাংলাদেশের উদাহরণ দিয়ে বলি। কেউ যদি বাংলাদেশ থেকে আসতে চান এবং কেউ যদি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হন, সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হন, বা কেউ যদি ডিফেন্স ফোর্সে কাজ করেন বা বাংলাদেশের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে কাজ করেন, তারা কিছু সরকারি স্কলারশিপ যেমন বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি, প্রধানমন্ত্রী ফেলোশিপ, এই গভর্নমেন্ট স্কলারশিপ গুলোতে অ্যাপ্লাই করতে পারেন বাংলাদেশ থেকে, বাংলাদেশের ছাত্র হিসেবে বা বাংলাদেশে সরকারি চাকরিজীবী হিসেবে। জি, আমাদের নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ে আমি বেশ কজনকে চিনি যারা প্রধানমন্ত্রী ফেলোশিপ নিয়ে পড়তে এসেছেন, এবং এই সুযোগগুলো আগে কিন্তু ছিল না। বর্তমানে আমরা দেখছি যে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি ছাত্রছাত্রীদেরকে উদ্বুদ্ধ করার জন্য এবং ইউকে, ইউএসএ বা অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে আসার জন্য সরকার এই ফেলোশিপ গুলো দিচ্ছে। কেউ যদি, আপনি স্কলারশিপ পেতে পারেন অস্ট্রেলিয়ার গভর্নমেন্ট থেকে, ঠিক মাস্টার্সে তারা যেভাবে দেয়, আমি যেটা বলেছি অস8, অস্ট্রেলিয়ান 8 বা এনডিএভার স্কলারশিপ, এই দুটো স্কলারশিপ প্রতি বছরে প্রচুর বিদেশি ছাত্রছাত্রী বৃত্তির জন্য এই দুটো স্কলারশিপে আবেদন করেন এবং অনেকেই পান। এনডেভার স্কলারশিপ নিয়ে পিএইচডি করেছেন এমন অনেক বাংলাদেশি ছাত্রছাত্রীকে আমি চিনি আমাদের নিউক্যাসল বিশ্ববিদ্যালয় থেকে। অস্ট্রেলিয়ান এইড নিয়ে মাস্টার্স করেছেন, পিএইচডি করেছেন এমন মানুষকে আমি চিনি। সো এই দুটো হচ্ছে সরকারি শিক্ষাবৃত্তি বা সরকারি স্কলারশিপ। এখন আসি নিউক্যাসল মানে অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি গুলার যে সেন্ট্রাল স্কলারশিপ, সেটা কিভাবে, অর্থাৎ এই ফান্ডিংটা বাংলাদেশ বা অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট থেকে আপনি পাচ্ছেন না, আপনি ফান্ডিংটা পাচ্ছেন ইউনিভার্সিটির নিজস্ব ফান্ড থেকে, যে ফান্ডটা তারা প্রতি বছর রাখে দেশ অস্ট্রেলিয়ান এবং নন অস্ট্রেলিয়ান ছাত্রছাত্রীদেরকে পিএইচডি বা অন্য রিসার্চ বা গবেষণা কাজ করার জন্য দেওয়ার জন্য। সেগুলোর জন্য প্রতি বছর 2 থেকে 3 বার প্রতিটা ইউনিভার্সিটি দেশি এবং বিদেশি ছাত্রছাত্রীদের কাছ থেকে অ্যাপ্লিকেশন ইনভাইট করে, অর্থাৎ তারা বলে যে তোমরা ইনভাইট করো এই ফার্স্ট সেমিস্টার, যেটা জানুয়ারি থেকে জুন, এবং সেকেন্ড সেমিস্টার বা জুলাই থেকে ডিসেম্বর, এই 2 সেমিস্টারে সাধারণত স্কলারশিপের অ্যাপ্লিকেশন গুলো করতে বলা হয়, এবং সেই অ্যাপ্লিকেশনের সাথে বিশ্ববিদ্যালয়গুলো একটা রিসার্চ প্রপোজাল, অর্থাৎ কি গবেষণা করব, প্রসপেক্টিভ সুপারভাইজারের নাম, কার সাথে গবেষণাটা করব, এবং শিক্ষার্থী একটা জীবন বৃত্তান্ত বা সিভি দিতে বলে। এবং পরবর্তীতে এই কিছু ক্রাইটেরিয়া থাকে বিশ্ববিদ্যালয়গুলো স্কলারশিপ দেওয়ার, সেই ক্রাইটেরিয়া গুলোর ভিত্তিতে এবং ওভারঅল সেই সেমিস্টারে কি পরিমাণ মানুষ ওই সাবজেক্টে বা ওই ব্রাঞ্চে অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লাই করেছে এবং কি পরিমাণ টাকা বা কতটা স্কলারশিপ সেই ইউনিভার্সিটি দিতে পারছে, তার উপর ভিত্তি করে এই জিনিসটা, এই স্কলারশিপ গুলো বিতরণ করা হয়। প্রচন্ড কম্পিটিটিভ, কারণ ইউনিভার্সিটির নিজস্ব ফান্ডিং থেকে আসে, অনেক সময় ইউনিভার্সিটি কিছু অংশ ফান্ডিং এ দেয় আর সংশ্লিষ্ট স্কুল কিছু ফান্ডিং হিসেবে দেয়। সো এই ফান্ডিংটা ইউনিভার্সিটি দেয়, আবার এটার মধ্যে অনেক ধরনের মিক্স থাকতে পারে। আর তৃতীয় যেটা বললাম, সুপারভাইজারের প্রজেক্ট ফান্ডিং, অর্থাৎ উদাহরণ হিসেবে বলতে পারি, ধরুন
অস্ট্রেলিয়াতে কোনো একজন সুপারভাইজার আছেন যিনি গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য নিয়ে কাজ করেন। এখানে আসলে আরেকটু কথা একটু জাস্ট মাঝখানে চলে আসে, যেমন আপনি কিছুক্ষণ আগে বলেছেন যখন ইউনিভার্সিটি গুলো তারা তখন যারা ক্যান্ডিডেট তাদেরকে বলে যে অ্যাপ্লিকেশন করার জন্য জানুয়ারিতে বা যখন তারা তাদের নির্দিষ্ট একটি টাইম থাকে, তো আসলে যে বিষয়টি এর মাঝখানে এটি আসলে একটি কোশ্চেন চলে আসে, ইউনিভার্সিটি যখন এটা যখন সবাইকে অফার করে বা সবাইকে আহ্বান করে যে অ্যাপ্লিকেশনটি করার জন্য, তো এখানে কি প্রতি বছর ইউনিভার্সিটির কোনো নির্দিষ্ট কোনো কোটা থাকে নাকি ইউনিভার্সিটি এটা প্রতি বছর সেটি আপ ডাউন করে, যে না এবছর আমরা হয়তো 10 জনকে স্কলারশিপ দিয়ে আনবো, অথবা এবছর আমরা যদি ওভারসিজ থেকে নিয়ে আসি নন অস্ট্রেলিয়ান, যে আমরা এই ধরনের কি কোনো কোটা প্রতি বছর থেকে থাকে বা আপ ডাউন করে, নাকি এটা সবসময় সেম লেভেলে থাকে বা সেম নাম্বারে থাকে? মহসিন ভাই, আমার জানা মতে এরকম কোনো কোটা বা কোনো নির্দিষ্ট সংখ্যক আসন বা এরকম কোনো কিছু নেই। কিছু ইউনিভার্সিটি ভেদে, পলিসি ভেদে তাদের তারা বিদেশি ছাত্র কি পরিমাণ আনবে বা আদৌ আনবে কিনা, এটা তারা তাদের ভাইস চ্যান্সেলর ডিভিশন বা ইউনিভার্সিটি যারা ফান্ডিং ম্যানেজ করে তারা ঠিক করে থাকেন। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি যে আমাদের নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ে 2017 বা 2017, 18 এবং 19 সালের মাঝামাঝি পর্যন্ত প্রায় 2.5 বছর কোনো বিদেশি ছাত্রকে ইউনিভার্সিটি ফান্ডিং দেয়নি, অর্থাৎ সেন্ট্রাল ফান্ডিং এ কোনো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসতে পারছিল না, কারণ ইউনিভার্সিটি তখন তাদের যে ফান্ডটা ছিল তারা সেই ফান্ডটা অন্য একটি কাজে ইনভেস্ট করেছে, অন্য কতগুলো ক্যাম্পাস তারা নির্মাণ করছে, সেসব কাজে টাকাটাকে সরিয়ে নেওয়া হয়, যে কারণে বিশ্ববিদ্যালয়ে ফান্ডিং বিদেশি ছাত্রদের জন্য দিতে পারেনি। এবং 2018 সালে শেষ নাগাদ আমাদের নতুন ভাইস চ্যান্সেলর আসেন, এবং নতুন ভাইস চ্যান্সেলর আসার সাথে সাথে ইউনিভার্সিটির পলিসিতেও কিছু চেঞ্জ আসে, এবং ইউনিভার্সিটির নতুন ভাইস চ্যান্সেলর বললেন যে 2019 সালে আমি 90টা নতুন স্কলারশিপ দিব, যার মধ্যে 50 জন দেশি ছাত্রছাত্রী, 40 জন বিদেশি ছাত্রছাত্রী, এবং এই 40 জন বিদেশি ছাত্রছাত্রী যে কোটা আপনি যেটা বললেন ভাইয়া কোটা, সেটা সুষমভাবে 5টা ফ্যাকাল্টিতে ডিস্ট্রিবিউটেড হবে, অর্থাৎ 8টা করে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট প্রতি ফ্যাকাল্টিতে আসতে পারবে, এবং সেই ফ্যাকাল্টির আন্ডারে আবার স্কুল আছে অনেকগুলো, সেই স্কুলের মধ্যেও সেই 8 জন বিদেশি ছাত্রছাত্রী যারা আসতে পারবে তাদের কোটাটা আবার ডিস্ট্রিবিউটেড হলো। এবং নতুন ভাইস চ্যান্সেলর আসা, পলিসি ডিস্ট্রিবিউশন, নতুন করে স্কলারশিপের দরজা খোলার ফলে গত বছর 40 জন নতুন বিদেশি ছাত্রছাত্রী আমাদের নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ে আমাদের সাথে গবেষণায় জয়েন করেছে। 20 সালে এসে আপনি দেখতে পাচ্ছেন যে কোভিড এর কারণে বর্ডার ক্লোজ, সো এখন আবার পলিসি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো যেহেতু ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আসতে পারছে না, সো 20 সালের ফার্স্ট সেমিস্টার এবং 20 সালের সেকেন্ড সেমিস্টারে ইউনিভার্সিটি সেন্ট্রাল ফান্ডিংটা এখন আর দিচ্ছে না, কারণ আপনারা যা জানেন যে অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়গুলোর উচ্চশিক্ষা অলমোস্ট অনেকটাই বিদেশি ছাত্রছাত্রী যারা ব্যাচেলার করতে আসে, মাস্টার্স করতে আছে, তাদের থেকে যে আমরা যে বিশাল টিউশন ফিটা পাই, যে বিরাট অঙ্কের রেভিনিউটা পাই, সেটার উপর নির্ভর করে। সেই রেভিনিউটা যেহেতু এখন অনেকটা কমে গেছে কোভিড এর কারণে, সো ইউনিভার্সিটির পক্ষে এখন রিসার্চ স্টুডেন্টদেরকে ফান্ডিং করা নিজের থেকে করা সম্ভব হচ্ছে না, সো তাদের সেই সেন্ট্রাল ফান্ডিংটা এখন অনেক কমে গেছে। কিন্তু তৃতীয় যে ফান্ডিংটা সুযোগের কথা বললাম হোসেন ভাই, সুপারভাইজারদের প্রজেক্টের ফান্ডিং, সেটা কিন্তু এখনো চলমান আছে। আমার জানা মতে 2 থেকে 3 জন স্টুডেন্টকে আমি চিনি যারা অস্ট্রেলিয়া আসতে পারেনি কারণ আমাদের বর্ডার ক্লোজ, কিন্তু তারা যে দেশে আছে সেই দেশ থেকে তাদের পিএইচডি শুরু করে দিয়েছে, এবং সুপারভাইজারের সাথে মিটিং বলেন, লেখা বলেন, পড়া বলেন, সবকিছুই অনলাইনে তারা করছে। সো কোটার জিনিসটা কখন কটা স্কলারশিপ দিবে, কজন ডোমেস্টিক কি দিবে, কজন ইন্টারন্যাশনাল কি দিবে, এটা আসলে ভাইয়া খুবই ভ্যারিয়েবল একটা জিনিস। এক এক ইউনিভার্সিটি এক এক পলিসি নেই, বৈশ্বিক পরিস্থিতি, ইউনিভার্সিটির নিজস্ব আর্থিক পরিস্থিতি, তারা কি অন্য কোনো নতুন প্রজেক্ট কমাচ্ছে কিনা, সবকিছু মিলিয়ে ইউনিভার্সিটিগুলো ঠিক করে।
তার মানে মানে ইউনিভার্সিটি গুলো তারা প্রতি বছর আসলে তারা এটা পলিসি হয়তো চেঞ্জ করতে পারে বা করে, এবং তারা নিজেরা সিদ্ধান্ত নেয় যে তারা তার পরের বছরের জন্য তারা কিভাবে স্কলারশিপ সিস্টেমটিকে ইমপ্লিমেন্ট করবেন বা এটাকে কিভাবে পলিসিগুলো ইনক্লুড করবেন। জি, অনেক ধন্যবাদ জনাব ডাক্তার অভিজিৎ চৌধুরী। আমরা আসলে অনেক ইনফরমেটিভ তথ্য পাচ্ছি আজকে এই আলোচনার মাধ্যমে। অলরেডি আমরা বিভিন্ন কমেন্টের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি অনেকে কমেন্ট করছেন। একজন কমেন্ট করেছেন আমাদের বড় ভাই, নিশ্চয়ই আপনাকে সেই কমেন্টটি করেছে। এবং আরেকজন কমেন্ট করেছেন জনাব ডক্টর রতন কুন্ডু, তিনি আমাদের কমিউনিটির একজন পরিচিত মুখ এবং কমিউনিটির একজন নেতৃস্থানীয় পার্সন। জনাব ডক্টর রতন কুন্ডু তিনি কমেন্ট করেছেন ডক্টর অভিজিৎ চৌধুরীকে বাংলা কথা লাইভে স্বাগতম, এবং আমাকে বলেছেন একজন তুখোর উপস্থাপক। অনেক ধন্যবাদ জনাব ডক্টর রতন কুন্ডু, এবং আমাদের পাশে থাকার জন্য, আমাদেরকে ইন্সপিরেশন দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জনাব ডক্টর রতন কুন্ডু। এবং অনেকেই লিখছেন যে মামা বেস্ট উইশেস, আই থিঙ্ক হয়তো আপনাকে উইশ করছেন। আবার আরেকজন লিখেছেন যে এনজয়িং দি ডিসকাশন, এবং আরেকজন লিখেছেন গ্রেট, গো হেড। এবং জনাব ডক্টর রতন কুন্ডু তিনি লিখেছেন ভেরি ইনফরমেটিভ এন্ড ফ্রুটফুল ডিসকাশন। সো নিশ্চয়ই আমরা এই কমেন্টগুলো দেখে বুঝতে পারছি নিশ্চয়ই আমাদের দর্শক যারা রয়েছেন বা আমাদের পাঠক যারা রয়েছেন তারা অনেক এনজয় করছেন আমাদের লাইভ অনুষ্ঠানটিতে। লাইভ অনুষ্ঠানটি তারা যারা ওয়াচ করছেন তারা, আমরা বিলিভ করি তারা এনজয় করছেন। তো এখন আসলে আমি আমাদের পরবর্তী কোশ্চেন আমি আপনাকে করতে যাচ্ছি। মহসিন ভাই, সরি আমি আপনাকে ইন্টারাপ্ট করলাম। আমার আগের কোশ্চেনের একটা অংশ এখন একটু বাকি আছে, আপনি যদি সময় দেন আমি একটু শেষ করতে পারি। যে আমাদের সময় একটু আপনি একটু মিনিমাইজ করে যদি একটু অবশ্যই। তো শেষ যে স্কলারশিপ অপশনটা, পিএইচডি 3 ধরনের স্কলারশিপের ব্যাপারে আমরা কথা বলছিলাম। একটা হচ্ছে গভর্নমেন্ট স্কলারশিপ, দেশ অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট বা বাংলাদেশ গভর্নমেন্ট থেকে নিয়ে আসা। 2 নম্বর আমরা ডিটেইলসে আলাপ করলাম ইউনিভার্সিটি সেন্ট্রাল স্কলারশিপ। 3 নম্বর যেটা প্রজেক্টের সুপারভাইজারের স্কলারশিপ। সো এই সুপারভাইজাররা মানে পিএইচডি যারা গবেষণা করেন তারা প্রতি বছর অনেক বড় বড় গ্র্যান্টের জন্য অ্যাপ্লাই করেন। সেই গ্র্যান্টের শর্ত হিসেবে তারা বলে থাকেন যে আমার এই গ্র্যান্ট বা রিসার্চ প্রজেক্টের আন্ডারে আমরা একজন বা দুজন পিএইচডি ছাত্রছাত্রী আনবো। সো সেই যে সুযোগটা থাকে, প্রজেক্ট ফান্ডিং এর মাধ্যমে অনেক সময় ছাত্রছাত্রীরা বিদেশে পড়তে আসেন। সো এবং এই ফান্ডিংটা অর্থাৎ স্টুডেন্টের যে প্রতি বছরের পিএইচডি যে খরচ, স্কলারশিপ বা বৃত্তি যেটা, সেটা পুরোপুরি সুপারভাইজারের প্রজেক্ট বহন করে। অর্থাৎ প্রজেক্ট যদি ইউনিভার্সিটিকে দেখায় যে আমার ছাত্রকে তোমাদের কোনো ভাইস চ্যান্সেলর ডিভিশনের কোনো ফান্ডিং দিতে হবে না, তার ক্যারিকুলাম, তার সিভি এবং সবকিছু দেখে আমার তাকে মনে হয়েছে যোগ্য, আমি তাকে আমার প্রজেক্টে নিতে চাই। সো সেভাবেই কিন্তু আসা সম্ভব। অর্থাৎ আপনার গবেষণার ইন্টারেস্ট যদি সুপারভাইজারের সাথে মিলে যায় এবং প্রজেক্টটি যদি ঠিক সেই গবেষণা সংক্রান্ত হয়ে থাকে এবং সুপারভাইজারের যদি ফান্ডিং থাকে যেটা আপনার 3.5 থেকে 4 বছরের শিক্ষাবৃত্তি কভার করতে পারে, তখন আপনি সুপারভাইজারের প্রজেক্ট ফান্ডিং এর মাধ্যমেও অস্ট্রেলিয়া আসতে পারেন। ধন্যবাদ মহসিন ভাই, এটা বলতে আমি এবং আমরা আরেকটি নতুন জিনিস জানতে পারলাম আপনার এই এক্সপ্লেনেশনের মাধ্যমে। আপনাকে অনেক ধন্যবাদ। এখন পরবর্তী যে কোশ্চেনটি নিয়ে আমরা আমাদের যে কোশ্চেন আপনার নিকট, বিশেষ করে যারা উচ্চশিক্ষা বা গবেষণার জন্য এখানে স্কলারশিপ নিয়ে অস্ট্রেলিয়ায় আসতে চায় তারা কিভাবে নিজেদেরকে প্রস্তুত করবেন, আপনার পরামর্শ কি তাদের প্রতি, বিশেষ করে যারা এখানে আসতে চান বিভিন্ন স্কলারশিপ নিয়ে? খুবই ভালো একটা প্রশ্ন মহসিন ভাই। আমি নিজে যেহেতু চিকিৎসক, আমি আমার যে জায়গাটা, সেই জায়গাতে দাঁড়িয়ে আমি বলবো যারা বাংলাদেশে চিকিৎসক আছেন বা যারা আসতে চান তারা আসলে কিভাবে নিজেদের প্রস্তুত করতে পারেন। কারণ আমি দেখছি যে আমার মেডিকেল কলেজ বা আমার পরিচিত যারা তরুণ চিকিৎসক আছে তারা এখন অনেক বেশি বহির্মুখী। তারা বুঝতে পারছে যে গবেষণা কতটা গুরুত্বপূর্ণ এবং গবেষণার ক্ষেত্রে অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি গুলো কি কতটা ভালো করছে। এবং কোভিড এর সময় আরো বেশি দেখা গেল যে বিদেশে যদি আমাকে যেতেই হয়, ইউরোপ বা আমেরিকার থেকে কিন্তু অস্ট্রেলিয়া অনেক বেশি নিরাপদ। প্রাকৃতিক ওয়েদার আপনি যেরকম বললেন, স্কলারশিপ এবং জীবনযাত্রার মান। তো আমি যেটা বলবো, প্রথমটা হচ্ছে আসার ইচ্ছা মহসিন ভাই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, স্পিরিট যেটাকে আমরা বাংলায় বলি। সো একটা টার্গেট রাখতে হবে যে আমি যাব।
আমি কেন যেতে চাই সেই উত্তরটা নিজের কাছে পরিষ্কার হওয়া দরকার। যে আমি যেতে চাই, আমি একটা অ্যাডভেঞ্চার করতে চাই, সেরকম অ্যাম্বিশন যদি থাকে তাহলে আসলে উচ্চশিক্ষাটা কিন্তু অনেক কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু কারো যদি ইচ্ছা থাকে, স্পিরিট থাকে, তাহলে কিন্তু উচ্চশিক্ষার যে প্রতিটা ধাপ তারা বিদেশে এসে অতিক্রম করবে, এটাকে চ্যালেঞ্জের বদলে অনেক বেশি স্যাটিসফাইং মনে হবে আমি এক একটা বছর যাচ্ছে এবং আমি নতুন নতুন জিনিস শিখছি, এবং আমি গত বছর যা ছিলাম তার থেকে আমি এই বছর অনেক ভালো একটা ভার্সনে রূপান্তরিত হয়েছি। তো আমি সবার আগে বলবো ইচ্ছা, এবং এটি একটি মেন্টাল স্যাটিসফ্যাকশনও বটে। আপনার যখন বিশেষ করে আমরা বিভিন্ন প্ল্যান করি বা আমাদের ইচ্ছে শক্তি থাকে, এটি আসলে আমরা অনেকে বলে থাকেন বা মুরব্বীরা বলে থাকেন সবসময়, যখন ইচ্ছে থাকে অলরেডি 50% কাজ কিন্তু সেটি অলরেডি হয়ে যায়। তো নিশ্চয়ই এটি নিজের পার্সোনাল একটি স্যাটিসফ্যাকশনের ব্যাপার। যখন আমরা ইচ্ছে করে একটু স্টেপ অনুযায়ী যখন আমরা এগিয়ে যাই, মেন্টালি কিন্তু আমরা অনেক সময় হ্যাপি ফিল করি, নো উই আর গেটিং সামথিং, আই এম অ্যাচিভিং সামথিং, সো হুইচ ইজ ভেরি গুড। অবশ্যই ইচ্ছা থেকে আসে আপনার কাজ করার অনুপ্রেরণা। সো ছাত্রছাত্রীদেরকে যারা যখন স্নাতক পড়ছে বা স্নাতকোত্তর পড়ছে, ব্যাচেলর বা মাস্টার যাই বলেন, বা ইঞ্জিনিয়ারিং পড়ছে বা মেডিকেলে পড়ছে, পড়ার অবস্থাটা থেকেই তাদেরকে ইচ্ছাটাকে জাগাতে হবে। এবং বিদেশে যারা আছে সিনিয়র পিএইচডি স্টুডেন্ট বা একই মেডিকেল কলেজের বা একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, তাদের সাথে কানেক্টেড হতে হবে, তাদের সাথে যোগাযোগ করতে হবে, তাদের সাথে কথা বলে, সেটা ফেসবুকে হোক সরাসরি ফোনে হোক, কথা বলে দেখতে হবে আসলে কোন জায়গাটি, কোন ক্ষেত্রটি আমার যাওয়ার জন্য উপযুক্ত। যেটা পেলাম সেটাতে গেলাম, এই নীতিটা যেন না হয়। কারণ বিদেশে গবেষণা এমন একটা জিনিস, এতটাই আমি বলবো এনার্জি দিতে হয়, ইন্টারেস্টে রাখতে হয়, যে আপনি যদি ওই জিনিসটাতে আসলেই কোনো ভালোবাসা না থাকে তাহলে আপনি কিন্তু সেটা কন্টিনিউ করতে পারবেন না। অর্থাৎ বিদেশে আসার জন্য বা থাকার জন্য বা ভালো জীবনযাত্রার জন্য পড়তে জন্য আমরা না আসি, আমরা যেন বিদেশে আসি ভালো শিখতে, ভালো করতে। এবং এর পরবর্তী ধাপগুলোতে আসে যে কেউ যদি পিএইচডি করতে চায় তাকে 3টে জিনিস করতে হবে। একটা হচ্ছে বাংলাদেশে থাকা অবস্থায় তারা যখন স্নাতক বা স্নাতকোত্তর পড়ছে তাদের রেজাল্টটা যেন অবশ্যই ভালো হয়। খুব আহামরি ভালো হতে হবে তা না, ফার্স্ট ক্লাস ফার্স্ট, ফার্স্ট ক্লাস সেকেন্ড হতে হবে তা না, কিন্তু তার সেই বিষয় ভেদে যেটা ইন্টারন্যাশনাল লেভেলে অ্যাকসেপ্টেড জিপিএ, যেটাকে আমরা বলি একটা ভালো জিপিএ, সেটা যেন তার থাকে। সেই ছাত্র বা ছাত্রী যেন কিছু গবেষণা কাজ করেন। গবেষণা কাজটি কিভাবে করতে পারেন? ডিপার্টমেন্টে যে প্রফেসররা আছেন বা যারা সায়েন্টিস্টরা আছেন তাদের কাছে কি নিজের কাজ করার আগ্রহ জানানো এবং তাদের গবেষণা কাজে যুক্ত হওয়া, বেতন ভিত্তিক ভাবে বা অবৈতনিক ভাবে। এবং যদি পসিবল হয় কিছু গবেষণা প্রবন্ধ বা জার্নাল আর্টিকেল ছাপানো। কারণ পিএইচডি স্কলারশিপের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো দেখা হয়। আপনার ব্যাচেলার্স এর ডিগ্রি জিপিএ কেমন ছিল, আপনি কোনো মাস্টার্স করেছেন কিনা, মাস্টার্স যদি করেন সেখানে আপনার রেজাল্ট কেমন ছিল, আপনার কোনো রিসার্চ এক্সপেরিয়েন্স আছে কিনা, এবং আপনি কটি পাবলিকেশন করেছেন। তো এই সবগুলো জিনিস যার যত বেশি তার অ্যাপ্লিকেশন তত শক্তিশালী। এবং এই সবকিছুর সাথে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আইএলস একটি বড় ব্যাপার। আইএলস যদি কেউ না করে বা উপযুক্ত স্কোর না থাকে, তার পক্ষে অস্ট্রেলিয়াতে মাস্টার্স বা পিএইচডি যাই বলেন না কোনো, বর্তমানে আসা এক কথায় অসম্ভব। জি, থ্যাংক ইউ, ধন্যবাদ। আমরা নিশ্চয়ই আবারও এটা আমরা বিলাইভ করি যে আমাদের যারা ওয়াচ করছেন বা পরবর্তীতে যারা ওয়াচ করবেন, বিশেষ করে এই ইম্পর্টেন্ট বিষয়গুলো, যারা বিশেষ করে এখানে আসতে চান স্কলারশিপ নিয়ে অথবা উচ্চশিক্ষার জন্য বিভিন্ন সাবজেক্টের উপরে, নিশ্চয়ই তারা এখান থেকে অনেক বিশেষ করে গঠনমূলক এবং ইনফরমেটিভ তথ্যগুলো এখানে পেয়েছেন তাদেরকে প্রিপেয়ার্ড করার ক্ষেত্রে। পরবর্তী যে কোশ্চেন আসলে আপনার কাছে রাখতে চাই যে উচ্চশিক্ষা বা গবেষণার জন্য বৃত্তির আবেদন প্রক্রিয়ার ধাপগুলো কি? আমরা জানি অনেকে আসলে এখানে আসতে চান গবেষণার জন্য অথবা স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষা বা গবেষণার জন্য, কিন্তু অনেকেই আমরা ধাপগুলো জানি না, বা জানলে পরে আমরা অনেক সময় বিভিন্ন কনফিউজড হয়ে যাই যে বিভিন্ন সোর্স থেকে, যদিও এখন আসলে অনলাইনের কারণে আমরা বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন ওয়েবসাইট গুলোতে আমরা ঢুকে এগুলো দেখতে পারি, তারপরে অনেক সময় আশেপাশে বিভিন্ন মানুষের
কান কোথায়, বা বিভিন্ন জনের বিভিন্ন ভুল তথ্যের কারণে আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি। তো আপনার নিশ্চয়ই দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে, বা আপনি যেটি বলেছেন 2016-তে আপনি এসেছেন, আপনি গবেষণা এখনো করছেন, এবং এই এই রিলেটেড আপনি আসলে আপনার নিজেকে স্টাবলিশ করে নিউক্যাসল ইউনিভার্সিটির মতো একটি বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়াতে আপনি নিজেকে আপনার স্টাবলিশ করেছেন, এবং আপনাকে প্রতিষ্ঠিত করতে আপনি সক্ষম হয়েছেন। নিশ্চয়ই এক্ষেত্রে আপনি আপনার মেধার যে স্বাক্ষর সেটি আপনি রাখতে পেরেছেন। পাশাপাশি নিশ্চয়ই আপনি অনেকগুলো টেকনিক বা ধাপ আপনি অ্যাপ্লাই করেছেন, যেখানে বা আপনার আসলে আপনাকে সাকসেস হওয়ার ক্ষেত্রে আপনার রাস্তাগুলোকে, আপনার ধাপগুলোকে অনেকটা ইজি করে দিয়েছে। তা আপনার অভিজ্ঞতার আলোকে আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বা যারা আসতে চান, ধাপগুলো আসলে কি কি ধাপে যদি অ্যাপ্লিকেশন গুলো করা হয়, তাহলে উচ্চশিক্ষা বা গবেষণার জন্য এখানে স্কলারশিপ পেতে পারেন, ধাপগুলো। থ্যাংক ইউ। জি হ্যাঁ, হ্যাঁ, খুব ভালো একটা প্রশ্ন মহসিন ভাই। সো এই প্রশ্নটার উত্তরটা আমি আগের প্রশ্নের সাথে একটু কানেক্ট করতে চাই। আগের প্রশ্নটা আর এই প্রশ্নটা উত্তরটা একসাথে কানেক্টেড হয়। একই উত্তর, ইচ্ছা থাকতে হবে এবং সেভাবে এগোতে হবে। সো কিভাবে পিএইচডি তে আগাবো এবং সেটার যে ধাপগুলো, ঠিক সেভাবে মানে প্রথমত আমাকে নিজেকে চিনতে হবে, বুঝতে হবে যে আমি আসলে গবেষণা করতে চাই কিনা। যদি করতে চাই, আবেদন প্রক্রিয়া ধাপ, যে যারা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন। জি জি। সো আমি আমার ইন্টারেস্ট যেখানে, সেই ডিপার্টমেন্টটা বা সেই ক্ষেত্রটা অস্ট্রেলিয়ার কয়টা ইউনিভার্সিটিতে আছে। যেমন ধরুন উদাহরণ হিসেবে আমি দিলাম, ধরুন আমি আমি কৃষি নিয়ে গবেষণা করতে চাই, এগ্রিকালচারাল সায়েন্সের একটা বিভাগ আমি কাজ করতে চাই। সেটাই আমার ইন্টারেস্টের জায়গা, প্ল্যান্টের কোনো কিছু, ধানের কোনো একটা গবেষণা। আমাকে দেখতে হবে অস্ট্রেলিয়ার যতগুলো যে 43টি বিশ্ববিদ্যালয় আছে তার মধ্যে কত জায়গায় আসলে এটা নিয়ে কাজ হচ্ছে। আমি ধরুন 43টা ইউনিভার্সিটির প্রতিটার একটা করে ওয়েবসাইট আছে, তাদের নিজস্ব ফ্যাকাল্টি আছে। ধরুন ফ্যাকাল্টি অফ সায়েন্স, এক একটা ইউনিভার্সিটিতে এই ফ্যাকাল্টির নামগুলো এক এক রকম। কোথাও হয়তো ফ্যাকাল্টি অফ সায়েন্স, কোথাও হয়তো ফ্যাকাল্টি অফ এগ্রিকালচারাল সায়েন্স। সো স্টুডেন্টকে একটা একটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে এটা খুঁজে বের করতে হবে আসলে ফ্যাকাল্টির নাম, তার আন্ডারে যে স্কুলের নাম, সেই রকম জিনিসগুলো একটু রিসার্চ করে তাকে লিখে রাখতে হবে, বা একটা তালিকা তৈরি করতে হবে যে এই ইউনিভার্সিটি এই জায়গাতে এই কাজটি হয়, যেটা আমার ইন্টারেস্টের সাথে মিলে, বা আমার ব্যাচেলার বা মাস্টার্স যে বিষয়ে করা। ধরুন বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় থেকে একজন ছাত্র আসছে, তার ব্যাচেলার মাস্টার্স যে সেক্টরে করা, সেরকম একটা জায়গাতে সে পোস্ট গ্রাজুয়েট বা রিসার্চ করতে চায়, পিএইচডি করতে চায়। তার প্রথম কাজ হবে ইউনিভার্সিটি গুলার মধ্যে থেকে শর্ট লিস্ট করা, কয়েকটা ইউনিভার্সিটিতে এই রিলেটেড কাজ হয়। 1, 2 নম্বর, কারা কারা এই কাজগুলা করেন, অর্থাৎ কোন কোন সুপারভাইজার এই কাজগুলা করেন। 3 নম্বর হচ্ছে আমি যে কাজটা করতে চাই ঠিক একই কাজ কোন সুপারভাইজার করেন, কার সাথে আমার মিলে, কার সাথে আমার বোঝাপড়া বা একজন গবেষক হিসেবে আমার থিঙ্কিং মিলে, আমার ইন্টারেস্ট মিলে। 4 নাম্বার ধাপ মহসিন ভাই, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সাহস করে জানানো আমি এটাতে কাজ করতে চাই। যে কোনো সাকসেসের ফার্স্ট ধাপ হচ্ছে আপনাকে জানাতে হবে। আপনি যদি না জানান, পৃথিবীর কারো পক্ষে বোঝা সম্ভব না আপনি কিসে আগ্রহী, আপনার জীবনের স্বপ্ন কি, আপনি আসলে কি করতে চান। সো জানানোর ব্যাপারটা হচ্ছে ইমেইল করা। প্রত্যেকটা ওয়েবসাইটে প্রত্যেকটা সুপারভাইজার বা একাডেমিক বা আমাদের ইমেল আইডি থাকে। সেই ইমেলটা আমরা কিন্তু নিয়মিত চেক করি, আমরা নিয়মিত দেখি। যারা অনেক ব্যস্ত তারাও চেষ্টা করেন অন্তত সপ্তাহে একবার বা সপ্তাহে 2 বার ইমেইল গুলা দ্রুত দেখার। তো আপনি ইমেল পাঠাবেন, সেই ইমেইলটা খুব যেন লম্বা না হয়, আবার খুব যেন ছোট না হয়, এমন ভাবে লিখতে হবে যেখানে নিজেকে নিয়ে কথা কম, নিজের আগ্রহ নিয়ে কথা বেশি থাকে। অর্থাৎ আপনি কেন এই কাজটা করতে চান এবং আপনি সেই প্রফেসরের সাথে কেন যোগাযোগ করছেন, এটা দিয়ে যদি ইমেল কেউ শুরু করে, আমি একজন কৃষি বিজ্ঞানী হতে চাই, আমার যে আগ্রহের জায়গা সেটা তোমার মানে প্রফেসরের কাজের সাথে খুব মিলে, এবং আমার মনে হয় তোমার সাথে আমি কাজ করলে অনেক কিছু শিখবো। এই ইমেইলের সাথে আমি আমার সিভিটা এবং আমার কিছু পাবলিকেশন আছে সেটা অ্যাড করে দিলাম, তুমি আমাকে অ্যাডভাইস করো
আমাকে দিক নির্দেশনা দাও আমি কিভাবে কাজটা করতে পারি। পিএইচডির ক্ষেত্রে এক নাম্বার কাজ হচ্ছে একজন সুপারভাইজারকে একটা সুপারভাইজার খুঁজে বের করা। আপনার সুপারভাইজার যদি আপনাকে পছন্দ করেন, আপনাকে ছাত্র হিসেবে মানুষ হিসেবে পছন্দ করেন, তাহলে কিন্তু পিএইচডির হওয়ার ক্ষেত্রে বা একটা স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে আপনি কিন্তু অনেক দূর এগিয়ে গেলেন। তো এটা হচ্ছে পিএইচডি অ্যাপ্লিকেশনের সর্বপ্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে সুপারভাইজার আপনাকে কি বলেন সেটা দেখুন, ধৈর্য ধরে কিছুদিন অপেক্ষা করুন। ও পাশের যে মানুষটি আছে উনি কিন্তু অনেক বড় প্রফেসর, খুব ব্যস্ত। তো আপনি আজকে ইমেল পাঠালেন, আগামীকালে উত্তর যদি পান খুবই সৌভাগ্যবান, কিন্তু নাই পেতে পারেন, কিন্তু হয়তো 1 মাস পর পেলেন। আপনাকে সেই সুপারভাইজার কিন্তু বলবে যে ইয়েস আমি তোমার জিনিসটা দেখে খুব ইন্টারেস্টেড হয়েছি, চলো আমরা কোনোদিন তুমি আমাকে আরো কিছু জানাও। বা এখনকার যুগের প্রেক্ষিতে আমি বলতে পারি সবাই না জুম মিটিং করে ফেলে, হ্যাঁ, চট করে একটা দেখাশোনা করে কথার যে সুযোগ বা তথ্য প্রযুক্তির এত সুবিধা, সুপারভাইজাররা কিন্তু আপনাকে একদম জেনে ফেলতে পারবে, আপনাকে ইমেল করে বা লিখে জানাতে হবে না, আপনি ওখান থেকে বুঝেন। যদি আপনাকে সেই সময়টুকু একজন সুপারভাইজার দেন, সেটা খুবই খুবই শক্তিশালী একটা সাইন আমি বলবো যে হি অর শি ইজ অ্যাকচুয়ালি লাইকিং ইউ, নাহলে উনি তার মূল্যবান সময় থেকে আপনাকে সেটা দিবেন না। তো সেরকম যদি যোগাযোগের ক্ষেত্র তৈরি হয় ইমেইলের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে, কি বলবেন, কিভাবে নিজেকে উপস্থাপন করবেন সেদিকে নজর রাখতে হবে। এবং এক্ষেত্রে আমি সবাইকে একটা কথা বলি, নিজের ব্যাপারে কম বলবেন, নিজের কাজের ব্যাপারে ভালো করে বলবেন। অনেক বেশি আগ্রহ দেখাবেন শেখার ব্যাপারে। আপনি যা অর্জন করেছেন সেটা খুবই ভালো, সেটা আপনার সিভিতে আছে, সেটুকু সুপারভাইজার জেনেই কিন্তু আপনার সাথে কথা বলতে বসেছে, সেটা নতুন করে তাকে জানাবার কিছু নেই। আপনি তাকে জিজ্ঞেস করুন উনি কি কাজ করেন। সুপারভাইজাররা খুব পছন্দ করেন যখন আপনি তাকে তার কাজ নিয়ে প্রশ্ন করবেন, কারণ প্রশ্ন করার ক্ষমতা একজন গবেষকের খুবই গুরুত্বপূর্ণ একটা ক্ষমতা। যে যত ভালো প্রশ্ন করতে পারে, যে যত বেশি প্রশ্ন করতে পারে, অবশ্যই লজিক্যাল কোয়েশ্চেন হতে হবে, তার তত ভালো গবেষক হওয়ার সম্ভাবনা। সেই মিটিং এ যদি আপনার সুপারভাইজার আপনাকে বলেন যে দেখো তোমার এই ঘাটতিগুলো আছে, তুমি আগামী 1 থেকে 2 বছর এই ঘাটতিগুলো পূরণ করার চেষ্টা করো, সেটাকে একদম বেদবাক্যের মতো মাথায় রেখে কি কি জায়গাতে নিজের চান্সটা বাড়ানো যায় স্কলারশিপ পাওয়ার, সেটা করতে হবে। সেটা পাবলিকেশন হতে পারে, সেটা একটা মাস্টার্স করা হতে পারে, সেটা আইএলটিএস এর স্কোর বাড়ানো হতে পারে, বা সেটা একটু সময় নিয়ে অপেক্ষা করা হতে পারে। এটুকু হয়ে গেলে পরের ধাপটুকু কিন্তু ইজি, আপনি ফান্ডিং এর জন্য অ্যাপ্লাই করবেন, সেটা কিন্তু আপনার নিয়ন্ত্রণে নেই। সো ওটা নিয়ে বেশি টেনশন করে লাভ নেই। আগের যে ধাপগুলো বললাম সেগুলো আপনার নিয়ন্ত্রণে আছে। আপনি একজন মানুষকে কিভাবে সন্তুষ্ট করবেন, কিভাবে নিজেকে উপস্থাপন করবেন, সেটা আপনার নিয়ন্ত্রণে আছে। কিন্তু অ্যাপ্লিকেশনের পর্যায়ে যখন আসে, ফান্ডিং যারা দিবে, টাকা যারা দিবে, সেটা বাংলাদেশ সরকার হোক, অস্ট্রেলিয়ান সরকার হোক, বা ইউনিভার্সিটি হোক, বা অন্য কোনো ভাবে হোক, সেটা আপনার নিয়ন্ত্রণে নেই। সেই ব্যাপারে সেই ক্ষেত্রে আপনাকে একটা রিসার্চ প্রপোজাল লিখতে হবে। অর্থাৎ আপনি লিখে জানাবেন 2000 ওয়ার্ডের মধ্যে, 2 থেকে 3000 ওয়ার্ডের মধ্যে আপনি কি করতে চান, কিভাবে করতে চান, কতদিনের মধ্যে করতে চান, এবং এটা কেন গুরুত্বপূর্ণ, আপনাকে কেন টাকাটা দেয়া হবে, এটা করলে অস্ট্রেলিয়া বা বাংলাদেশের কি লাভ হবে, এতে কিভাবে নলেজ আগাবে, কিভাবে জ্ঞানের সমৃদ্ধি হবে। এটা করার পর যখন স্কলারশিপ কমিটি বসবে, আপনার সব ডকুমেন্টস দেখবে, আপনার সুপারভাইজারকে জিজ্ঞেস করবে ছাত্রটা কেমন, তোমার কি মনে হয় যে ও পিএইচডি করতে পারবে বা শেষ করতে পারবে। যদি সুপারভাইজার বলে যে খুবই ভালো, তখন যে কটা অ্যাপ্লিকেশন পড়ে তাদের মধ্যে যাচাই বাছাই করে আপনি স্কলারশিপ পাবেন। এবং সাধারণত এই পুরো প্রক্রিয়াটি শেষ হতে 6 থেকে 9 মাস সময় লাগে। এবং আপনি যখন অ্যাপ্লাই করবেন, রিসার্চ প্রপোজাল জমা দিবেন, বা অ্যাডমিশনে কিছু ফর্ম থাকে, আমি যখন অ্যাপ্লাই করেছিলাম তখন ফর্মগুলো ছিল ইমেইলে পাঠাতাম আমরা, এখন অনলাইন পোর্টাল আছে, অনলাইনে ফর্ম ফিল আপ করে জাস্ট ছাত্ররা নিজেরাই জমা দিতে পারে। সেই ফর্মগুলোর সাথে তারা আইএলটিএস স্কোরটাও চায়। এক একটা ইউনিভার্সিটির এক একটা ফ্যাকাল্টির আইএলটিএস স্কোরের চাহিদা এক এক রকম। কেউ 7 চায় অল ব্যান্ড, কেউ অল ব্যান্ড 6.5 চায়, অবশ্যই একাডেমিক আইএলটিএস। সো আপনাকে নিশ্চিত করতে হবে আপনি যখন অ্যাপ্লিকেশন করছেন তখন যেন আপনার আইএলটিএসটা রেডি থাকে। এবং আপনি
7 যে স্কোরের কথা বললেন সেটি মানে ওভারঅল ব্র্যান্ড স্কোর নাকি সেটি ইন্ডিভিজুয়ালি ইচ মডিউলে আপনার প্রতিটা বিশেষ করে যেমন রিডিং রাইটিং লিসেনিং প্রতিটাতে আলাদা আলাদা করে 7 থাকতে হবে? এটা মহসিন ভাই নির্ভর করে বিশ্ববিদ্যালয়ের উপর এবং বিষয়ের উপর। এক একটা ফ্যাকাল্টির এক একটা স্কুলের এক এক রকম চাহিদা থাকে। যেমন আমি উদাহরণ হিসেবে বলতে পারি, কেউ যদি কাউন্সিলিং এ মাস্টার্স করতে চায়, সাইকোলজিক্যাল কাউন্সিলিং এ, যেহেতু তাকে প্রচুর কথা বলতে হবে এবং লিখতে হবে, এরকম ক্ষেত্রে তার ইন্ডিভিজুয়াল 7 চাইতে পারে। কিন্তু পিএইচডির ক্ষেত্রে নিউক্যাসল ইউনিভার্সিটির মেডিসিন ফ্যাকাল্টি, আমার ফ্যাকাল্টি যেটা চায়, তারা চায় 7 ওভারঅল, কিন্তু কোনো ব্যান্ড যেন 6.5 এর নিচে না যায়। জি, সো এরকম বিষয় ভেদে, ইউনিভার্সিটি ভেদে, ফ্যাকাল্টি ভেদে আইএলটিএস স্কোরের তারতম্য আছে। জি, ধন্যবাদ, থ্যাংক ইউ। এখন আমরা পরবর্তী যে কোশ্চেন্স, আসলে এটি আমরা অনেকেই জানি বিষয়গুলো, যে উচ্চশিক্ষা বা গবেষণার জন্য আমরা অনেক সময় বিভিন্ন পার্সন বিভিন্ন মাধ্যমে অ্যাপ্লাই করে থাকেন, কিন্তু অনেক সময় দেখা গিয়েছে যে স্কলারশিপ নিয়ে অনেক সময় বিভিন্ন মানুষ বিভিন্ন সময় বিভিন্ন প্রতারণার খপ্পরে পড়ে থাকেন, বা বিভিন্ন ধরনের প্রতারণার খবর আমরা পেয়ে থাকি। আপনি কিভাবে পরামর্শ দিবেন যে এই প্রতারণা থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়, বা এর রক্ষা পাওয়ার উপায়গুলো কি, বিশেষ করে যারা আগ্রহী অ্যাপ্লিকেশন করতে? খুব ভালো একটা প্রশ্ন, খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। সো আমার কিছু অভিজ্ঞতা আছে, তার ভিত্তিতে আমি বলবো। নিশ্চয়ই। যখন একজন ছাত্র বা ছাত্রী অ্যাপ্লাই করবেন কোন একটা পিএইচডি তে, আপনারা পরিষ্কার হয়ে জেনে নিবেন যে আসলে আপনার ফান্ডিংটা কিভাবে হচ্ছে। অর্থাৎ আপনি যদি স্কলারশিপ পান, প্রথমত আপনি আদৌ পাচ্ছেন কিনা সেই সব স্তরগুলো আপনাকে অতিক্রম করতে হবে, এবং পরবর্তী যদি আপনি স্কলারশিপ পেয়ে যান, আপনার অফার লেটারে খুব পরিষ্কারভাবে লেখা থাকবে আপনি কিরকম স্কলারশিপ পেয়েছেন, সেই ফান্ডিংটা কিভাবে আসছে, প্রতি বছর কত টাকা আপনি পাবেন, কিভাবে পাবেন, এবং কত বছরের জন্য পাবেন। তো এটা খুব পরিষ্কার একটা ইনফরমেশন যেটা আপনার কাছে থাকবে। আমি বলবো, কারো যদি সেটা নিয়ে কোনো প্রশ্ন থাকে, সরাসরি যোগাযোগ করুন ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট রিসার্চের সাথে। অর্থাৎ গ্র্যাজুয়েট রিসার্চ, নিউক্যাসল ইউনিভার্সিটি ডিপার্টমেন্টটার নাম হচ্ছে গ্র্যাজুয়েট রিসার্চ, অন্য ইউনিভার্সিটিতে অন্য নামে থাকতে পারে। এই গ্র্যাজুয়েট রিসার্চ ডিপার্টমেন্টটা হচ্ছে পিএইচডি স্কলারশিপ গুলো যে দেয়া হচ্ছে, কিভাবে কার কি ফান্ডিং হবে, কে কোন স্কলারশিপ পাবে, কবে আসবে, কবে যাবে, সব জিনিসগুলো তারা ঠিক করে। অর্থাৎ আপনার এই অফার লেটার কিন্তু তারাই দিয়েছে, অর্থাৎ তারাই হচ্ছে আপনার ফার্স্ট লাইন অফ কন্ট্যাক্ট। আপনি হয়তো আপনার সুপারভাইজারের সাথে এটা নিয়ে সরাসরি কথা বলতে আপনি হয়তো নাও চাইতে পারেন, অথবা অনেক কিছু ভাবতে পারেন, হয়তো সুপারভাইজার অ্যাভেলেবল নাও থাকতে পারে। আপনি গ্র্যাজুয়েট রিসার্চকে একটা ইমেল দিন যে এই জিনিসটা আমার কাছে একটু পরিষ্কার না, তোমরা কি আমাকে জানাতে পারো। তারা অবশ্যই আপনাকে আনসার দিবে, কারণ তারা আপনাকে স্কলারশিপ অফার করেছে, তারা অবশ্যই আপনাকে আনসার দিবে। আপনি তাদের ছাত্র অলরেডি হয়েই গেছে গ্র্যাজুয়েট রিসার্চ। এরপর আপনি তো ভিসার অ্যাপ্লাই করবেন। আপনি যখন ফুল ফান্ডিং স্কলারশিপ পাবেন, অর্থাৎ আপনার টিউশন ফি মওকুফ 4 বছরের জন্য, এবং 3.5 বছরের জন্য আপনাকে বছরে $27,000 থেকে $8,000 করে দেয়া হবে, যেটা ট্যাক্স ফ্রি, যেটা ফান্ডিং অথরিটি দিচ্ছে। আমি আগের আলোচনায় যেভাবে বলেছি, ফান্ডিং অথরিটি ভিন্ন ভিন্ন হতে পারে। সো আপনার যেহেতু পুরো জিনিসটাই একটা প্যাকেজের মতো, টিউশন ফি এবং আপনার লিভিং স্টাইপেন্ড, অর্থাৎ আপনার থাকা খাওয়ার খরচ যেহেতু অন্য একটা সোর্স থেকে আসছে, আপনি যখন অস্ট্রেলিয়ান এমবেসিতে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, আপনাকে কোনো কিছু দেখাতে হবে না। তো সেটা আরেকটা ব্যাপার, সেটা আরেকটা জায়গা যেখানে আপনি নিশ্চিত হবেন যে আপনার ফান্ডিং এ আপনার কোনো পুরো ফান্ডিংটাই কি অস্ট্রেলিয়া থেকে আসছে, নাকি আপনাকে নিজেকে কোনো টাকা দিতে হবে। মহসিন ভাই, আপনি যেটা বললেন যে প্রতারণার ফাঁদে পড়া ছাত্র, তো আমরা সবাই জানি এরকম ঘটনা হচ্ছে, অস্ট্রেলিয়াও তার বাইরে না। কিন্তু ছাত্ররা, আমাদের যে সংস্কৃতি, আমাদের বাঙালি সংস্কৃতি বা বাংলাদেশি সংস্কৃতি যাই বলেন, আমরা সবসময় গুরুজনদের বিশ্বাস করি, শিক্ষকদের সম্মান করি, শ্রদ্ধা করি। তারা যা বলেন সেটাকে আমরা সত্য বলে মনে করি। সেটা কোনো শিক্ষক হতে পারে, বা পিএইচডি সুপারভাইজার হতে পারে, বা কোনো অর্গানাইজেশন হতে পারে। কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, প্রতারণার অনেক রং আছে, অনেক বর্ণ, অনেক ভাবে তারা প্রতারক আপনার কাছে আসতে পারে। অতএব আপনি এটা যাচাই করুন।
গ্র্যাজুয়েট রিসার্চে যোগাযোগ করুন, ইমেইল দিন, ফোন যদি দিতে না পারেন। অস্ট্রেলিয়ান হাই কমিশনে যখন ভিসার অ্যাপ্লাই করছেন, তারা কিন্তু আপনারটা দেখছে। আপনার কোনো কনফিউশন থাকলে তাদের সাথে কথা বলুন। এবং এই যে এই দুটো লিটমাস টেস্ট যদি কেউ করে, তারপর যদি অস্ট্রেলিয়া আসার পর ওই ছাত্র বা ছাত্রীকে কোনো শিক্ষক বা কোনো সুপারভাইজার বা কোনো প্রতিষ্ঠান যদি বলে যে তোমাকে এত টাকা দিতে হবে, না হলে তোমার স্কলারশিপে ক্ষতি হবে বা এটা হবে ওটা হবে, প্রথম পয়েন্ট অফ কন্ট্যাক্ট আপনারা কারো কথায় বিশ্বাস করবে না, সবার আগে ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করুন। কারণ অস্ট্রেলিয়া এমন একটা দেশ যেখানে আপনি একটা মিথ্যা কথা না বলে সারা জীবন কাটিয়ে দিতে পারবেন। এবং এখানে প্রশ্ন করাটাকে খুব আনন্দের সাথে নেওয়া হয়, শ্রদ্ধার সাথে নেওয়া হয়। প্রশ্ন যেমনই হোক, আপনার কোয়েরি যাই থাকুক, কনফিউশন যাই থাকুক, ইউনিভার্সিটি ইজ দেয়ার টু হেল্প ইউ। তারা আপনাকে সাহায্য করবে। এবং আপনার যে গোপনীয়তা, আপনি হয়তো ভাবতে পারেন আমি এই প্রশ্নটা যদি করি, এটা যদি অন্য কোনো ছাত্ররা বা শিক্ষকরা জানে কি হবে। ইউনিভার্সিটি কিন্তু সবসময় মেনটেইন করে এই গোপনীয়তাটা যেন বজায় থাকে। সো এটা তো মানে আপনার অধিকারও বটে যে আমাদের কারো যদি কোনো কনফিউশন থাকে কোনো বিষয় নিয়ে ইউনিভার্সিটিতে, তো উই ক্যান আস্ক দেম এনি টাইম, মানে এটা তো আমাদের জানার অধিকার রয়েছে। এক্স্যাক্টলি। সো প্রতারক যেটা আপনি বললেন মহসিন ভাই, প্রতারকরা সাধারণত সবসময় ছাত্র বা ছাত্রীদেরকে বলে যে তুমি কখনো ওইসব জায়গায় কথা বলতে যাবে না, ওদেরকে কখনো প্রশ্ন করবে না। সো এটা একটা রেড ফ্ল্যাগ সাইন, লাল পতাকা, যে অস্ট্রেলিয়াতে কখনো কাউকে যোগাযোগ করতে বাধা দেওয়া হয় না। দিস ইজ এগেইনস্ট দ্য ল, এগেইনস্ট দ্য অস্ট্রেলিয়ান স্পিরিট। অর্থাৎ কোন শিক্ষক যদি ছাত্র বা ছাত্রীকে কিছু বলে, সেটা যদি সন্দেহজনক হয় এবং একই সাথে যদি বলে যে তুমি ওদের সাথে কথা বলো না বা ওকে জানিও না, there is something going on fishy, এবং সেই জায়গাটা হচ্ছে আপনাকে অ্যাক্টিভেটেড হতে হবে, আপনাকে যোগাযোগ করতে হবে, কথা বলতে হবে। কারণ আপনি এসেছেন পড়াশোনা করতে, আপনার জীবনটা গড়তে, এবং সম্পূর্ণ সৎভাবে সুন্দরভাবে জিনিসটা শেষ করতে পারাটাই সবচেয়ে বড় কথা। এবং তার থেকেও বড় কথা, আপনি অস্ট্রেলিয়াতে কিন্তু একটা ছোট্ট বাংলাদেশ, আপনি মহসিন ভাই, আমরা কিন্তু সবাই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি। সো আমরা যা করি সেটা কিন্তু আমাদের দেশের উপরে রিফ্লেক্টেড হয়। সো আমি আমার দেশ, সেই জিনিসটা যেন সুন্দরভাবে প্রেজেন্টেড হয়, সবকিছু সুন্দরভাবে যেন জানি, সুন্দরভাবে যেন করতে পারি, সেই জিনিসটা ছাত্রছাত্রীদের সচেতন ভাবে খেয়াল রাখতে হবে এবং সেভাবে তাদের কাজে আগাতে হবে। জি, থ্যাংক ইউ। এখন আমরা আসলে এখন যে কোশ্চেন্স নিয়ে আমরা কথা বলবো, আপনার এটি আপনি রিলেটেড। আমরা জানি যে আপনি হাড়ের উপর মানসিক স্বাস্থ্যের প্রভাব নিয়ে আপনি গবেষণা করছেন। বিষয়টি নিয়ে আমাদের দর্শকদের আপনি যদি কিছু বলতেন খুব সংক্ষেপে। আপনার আপনি এই বিষয় নিয়ে আমরা জানি যে আপনি গবেষণা করছেন। এটা আমার খুব প্রিয় একটা বিষয় মহসিন ভাই, সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্যের আমাদের শরীরের উপর প্রভাব। সো আমি ছোট্ট করেই বলবো যাতে সবাই বুঝতে পারেন। মানসিক স্বাস্থ্যের মধ্যে সবচাইতে কমন দুটো অসুখ হচ্ছে বিষণ্ণতা, ডিপ্রেশন, এবং অ্যাংজাইটি বা অতি উদ্বেগ। সো আমাদের সবারই কিন্তু ডিপ্রেশন বা অ্যাংজাইটি সিমটমস কম বেশি আছে, কিন্তু এগুলো যখন পরিস্থিতির উপর, জীবনের ঘটনার উপর নির্ভর করে এগুলো আসে যায়, কিন্তু এটা যদি অনেক বড় আকার ধারণ করে তখন আমরা এটাকে একটা ডিসঅর্ডার হিসেবে দেখি, একটা অসুখ হিসেবে দেখি, এবং সেটাকে সারার জন্য আমরা ওষুধ খাই, মেডিসিন নিই, তাই না? তো আমার গবেষণা হচ্ছে, বা আমি আমার গবেষণার মাধ্যমে যেটা প্রমাণ করতে চাচ্ছি সেটা হচ্ছে, যারা অনেকদিন ধরে ডিপ্রেশন বা অ্যাংজাইটিতে ভুগে, বা যারা ডিপ্রেশন বা অ্যাংজাইটির জন্য ওষুধ খান, তাদের হাড় ক্ষয়, মানে অস্টিওপোরোসিস অসুখটার ইংরেজি নাম, তাদের হাড় ক্ষয় বা তাদের ফ্র্যাকচার হওয়ার রিস্ক বেশি। অর্থাৎ যে 10 বছর ধরে ডিপ্রেশনে ভুগছে বা ডিপ্রেশনের ওষুধ খাচ্ছে, তার ফ্র্যাকচার হওয়ার ঝুঁকি বা রিস্ক, যার ডিপ্রেশন মাত্র 1 মাসের বা 10 মাসের বা কোনোদিন ডিপ্রেশন হয়নি তার থেকে বেশি। এটাই আমি আমার থিসিসে প্রমাণ করার চেষ্টা করছি। তো যখনই আমি এটা সবাইকে বলি, সবার পাল্টা প্রশ্ন হচ্ছে কেন এটা হচ্ছে বলে আপনি মনে করেন? তো এটা আসলে একটা কমপ্লেক্স ওয়ে, কিন্তু আমি সহজভাবে যদি বলি, 4টা জিনিস হতে পারে এখানে। একটা হচ্ছে জীবনযাত্রার পরিবর্তন। একজন মানুষের যখন কোনো মানসিক অসুস্থতা হয়, তার খাদ্যাভ্যাসে পরিবর্তন আসে, সে নিজের যত্ন কম নিতে পারে, খারাপ খেতে পারে, স্মোকিং, অ্যালকোহল বেশি নিতে পারে, একদম এক্সারসাইজ না করতে পারে। সো দেখা গেছে গবেষণায় এই জিনিসগুলো একজন মানুষের বোনস হেলথ বা হাড়ের স্বাস্থ্যকে প্রভাবিত করে। অনেক সময় দেখা যায় ডিপ্রেশনের কারণে
মানুষ যে অ্যান্টি ডিপ্রেসেন্ট ওষুধ খান, যেটা আমি আমার থিসিসে দেখছি, এই ওষুধটাও সরাসরি হাড়ের ক্ষয় করতে পারে। তো আমার থিসিসে একটা খুব ইন্টারেস্টিং মিটিং পয়েন্ট আছে, যে আমি প্রশ্ন করছি আসলে হাড় ক্ষয় যেটা হয় সেটা কেন হচ্ছে, সেটা কি আসলে অসুখের জন্য হচ্ছে না ওষুধের জন্য হচ্ছে, রোগ দায়ী নাকি আমি যে ওষুধটা দিলাম সেটা দায়ী। তো সেটা আমি প্রমাণ করার চেষ্টা করছি এবং কাজ খুব সুন্দরভাবে বের হচ্ছে শেষের পথে। সো যখন আমার থিসিস সাবমিট হবে আমি আপনাদেরকে আরো বিস্তারিত জানাতে পারবো আমার রেজাল্টের ব্যাপারে। জি না, থ্যাংক ইউ, এবং আমরা গুড উইশ করছি আপনি সফলভাবে আপনার থিসিসটি কমপ্লিট করেন, এবং আমরাও খুবই এক্সাইটেড যে আমরা এটির ফলাফল আমরা আপনার কাছ থেকে ভবিষ্যতে আবার আমাদের অন্য আরেকটি অনুষ্ঠানে আমরা জানতে পারবো টোটাল পুরো ফলাফলটি। ধন্যবাদ জনাব ডাক্তার অভিজিৎ চৌধুরী ভাই। এই মুহূর্তে আপনার কাছে একটু আসলে ভিন্ন ধরনের কোশ্চেন, যে আমরা জানি যে আপনি বাংলাদেশের চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন এবং অস্ট্রেলিয়া প্লাস বাংলাদেশে চিকিৎসা সেবা এবং পাঠদান পদ্ধতিতে আমাদের নিশ্চয়ই এখানে কিছু ডিফারেন্স রয়েছে। তা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন যে এই ডিফারেন্সটা আসলে ফারাকটা কতটুকু, আর এই অবস্থা থেকে আমাদের উত্তরণের উপায়গুলো কি কি, আপনি কিভাবে পরামর্শ দিবেন? এটা আসলে অনেক মানে আমি অনেক কিছু বলতে পারি, কারণ মেডিকেল এডুকেশন বা চিকিৎসা শিক্ষা নিয়ে আমি আছি। গত 3 বছর ধরে এখানে পড়াচ্ছি, যখন বাংলাদেশে ছিলাম সেখানেও পড়াতাম। আমি নিজে বাংলাদেশের থেকে পাশ করা ডাক্তার, এবং আমি যখন এখানে পড়ি মানে আমি আসলে খুব ভালোভাবে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্টটা করতে পারি। তো আমি চেষ্টা করব একটা কনসলিডেটেড আনসার দেওয়ার, কারণ সময় যাতে বেশি না নেই। প্রথমত হচ্ছে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা মুখস্থ বিদ্যা নির্ভর। এটা শুনতে খারাপ লাগলেও দ্যাট ইজ ট্রু। আমরা যারা মেডিকেলে ভর্তি হই, সরকারি বেসরকারি সব জায়গাতে বিভিন্ন যে মেডিকেল গুলো আছে, সেখানে আমরা ভর্তি হই মূলত এসএসসি এবং এইচএসসি রেজাল্টের মাধ্যমে, এবং একটা ভর্তি পরীক্ষা হয়। এবং এসএসসি এইচএসসি বা ভর্তি পরীক্ষায় যাই আমরা মার্কস পাই, জিপিএ 5 বা ভর্তি পরীক্ষায় 90-100-তে পাওয়া, এমসিকিউ ভিত্তিক যে পরীক্ষা, সবই কিন্তু মুখস্থ বিদ্যার নির্ভর। অর্থাৎ একজন ছাত্র বা ছাত্রী যত বেশি মেমোরাইজ করতে পারে, তার কিন্তু বাংলাদেশের মেডিকেলে ঢুকার চান্সটা অনেক বেশি। কিন্তু সমস্যাটা হচ্ছে একজন ডাক্তার যে ভালো ডাক্তার হবেন, বা দেশের মানুষ বা রোগীরা যেরকম চিকিৎসক চাক, সেগুলোর একজন চিকিৎসকের মধ্যে থাকার জন্য যেসব গুণাবলী থাকতে হবে, সেই গুণাবলীগুলো আসলে একটা ছেলে বা একটা মেয়ের মধ্যে আছে কিনা, এগুলো কিন্তু আমাদের দেশে আমরা টেস্ট করি না, আমরা এগুলো পরখ করতে পারি না। এবং এটার জন্য আমি আসলে আমার দেশেরকেও আমার সিস্টেমকে আমি দোষ দিব না। আমরা গরিব দেশ, আমাদের রিসোর্স কম। সো যে জিনিসগুলো অস্ট্রেলিয়ার পক্ষে, ইউএস এর পক্ষে করা সম্ভব, সেই জিনিসগুলো বাংলাদেশের পক্ষে এখনো করা সম্ভব না। কিন্তু আমি যদি ভবিষ্যতের দিকে নজর দিই, আমি আজ থেকে 30 বছর 40 বছর পরের বাংলাদেশ, বা আজ থেকে 10 বছর পরের বাংলাদেশের দিকে যদি আমি তাকাই, আমি বলবো এই ভর্তি কার্যক্রমটা যেন একেবারে রেভলিউশনাইজড হয়। এখানে যেন বিদেশের আলোকে বা বাংলাদেশের সংস্কৃতি এবং সবকিছুর কথা মাথায় রেখে আমরা যেন একটা বিকল্প মাধ্যম বের করি ছাত্রছাত্রী ভর্তি করার। সো ভর্তি হলো, এখন আসেন মেডিকেল শিক্ষা ব্যবস্থা। তারা যখন পড়ছে তখন কি অবস্থা? দেখুন, আমি এমবিবিএস পাশ করেছি মহসিন ভাই 2010 সালে। আমার বাবা যিনি চিকিৎসক, তিনিও এমবিবিএস পাশ করেছেন 1978 সালে। মাঝখানে দেখেন 30 বছরের ডিফারেন্স, কিন্তু আমরা একই সিলেবাস, একই ক্যারিকুলাম, একইভাবে পড়ে পাশ করেছি। সো আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোন দিকে যাচ্ছি। অর্থাৎ যুগোপযোগী শিক্ষা কিন্তু আমাদের না, আমাদের যুগোপযোগী শিক্ষা না। পাকিস্তান আমলে যখন পাকিস্তান আমলে ছিল স্বাধীনতার আগে, আমি আমার শ্বশুর মশাইয়ের কাছ থেকে শুনেছি, প্রফেসর ডক্টর শুভাগত যদি আপনারা তাকে সবাই চেনেন, যে বাংলাদেশ থেকে ডাক্তারদের সরাসরি ইউকে তে পোস্টিং হতো। অর্থাৎ বাংলাদেশি এমবিবিএস নিয়ে একজন ঢাকা মেডিকেল, সলিমুল্লাহ মেডিকেল, সিলেট মেডিকেল থেকে পাশ করে তারা সরাসরি ইউনাইটেড কিংডম, ইংল্যান্ডের হসপিটালে কাজ করার সুযোগ পেত। কারণ পাকিস্তান আমলে বা স্বাধীনতার শুরুর দিকে বা মানে ধরুন 70-এর দশকে বা 80-র দশকে আমাদের যে মেডিকেল লেখাপড়ার মান, সেটা কিন্তু পাশ্চাত্যের বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মানের কাছাকাছি ছিল। আমাদের যে ছাত্রছাত্রী বা আমাদের যে নতুন ডাক্তার, আমাদেরকে প্রমাণ করতে হতো না যে আমরা তোমাদের মতো, বা আমাদের লেখাপড়া বা আমাদের জ্ঞান তোমাদের মতো। 90-এর দশকের পর হলো কি,
বিদেশি ইউনিভার্সিটিগুলা, বিদেশি মেডিকেল শিক্ষা ব্যবস্থা কনভেনশনাল ট্রেডিশনাল যে লেকচার ভিত্তিক শিক্ষা, অর্থাৎ লেকচার হলে ছাত্রছাত্রীরা বসবে, তারা স্যারের কথা শুনবে, মুখস্থ করে রচনামূলক উত্তর লিখে পাশ করবে, সেই জায়গা থেকে তারা সরে আসা শুরু করলো। তারা ডাক্তারদেরকে তৈরি করা শুরু করলো একটা অন্য উপায়, যেটাকে আমরা বলি প্রবলেম বেসড লার্নিং। অর্থাৎ মেডিকেলের প্রথম বছর থেকে ছাত্রছাত্রীরা কেস ডিসকাস করে করে পড়বে, গ্রুপে টিম ওয়ার্ক করে করে, গ্রুপ বেসড ডিসকাশন করে করে পড়বে। এবং একই সাথে আরেকটা পরিবর্তন আসলো ইউএসএ, ইউকে বা অস্ট্রেলিয়ান মেডিকেল স্কুলগুলোতে, তারা প্রচন্ডভাবে ডাক্তারদের কমিউনিকেশন স্কিলের উপর জোর দেওয়া শুরু করলো। অর্থাৎ একজন ডাক্তার কিভাবে রোগীর সাথে কথা বলবেন, কতটুক কথা বলবেন, কখন কি বলবেন, কখন কি বলবেন না, এটার উপর একদম ট্রেনিং দেওয়া শুরু করলো মেডিকেলে প্রথম বছর থেকে। কারণ আমরা জানি ডাক্তারের দায়িত্ব শুধু ওষুধ লেখা না, রোগীর সাথে কথা বলা, তাকে সমবেদনা জানানো, তাকে টেক কেয়ার করা, যেটাকে বলা হয় ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টের কিন্তু অনেকগুলো অংশ, ট্রিটমেন্ট ম্যানেজমেন্টের একটা অংশ, কিন্তু ম্যানেজমেন্টের একটা অংশের মধ্যে কিন্তু রোগীর মানসিক শারীরিক স্বাস্থ্য এবং তার সাথে কথা বলা, তাকে সহানুভূতি জানানো, তাকে সময় দেয়া, সবকিছু কিন্তু আসে। তো আমরা দেখলাম পাশ্চাত্যের লেখাপড়া এটার উপর অনেক বেশি ডিপেন্ড করলো। অর্থাৎ প্রবলেম বেসড লার্নিং, কমিউনিকেশন এবং ক্লিনিক্যাল স্কিল কে বাড়ানোর দিকে তারা নজর দিল। কিন্তু দুঃখজনকভাবে আমাদের দেশ বাংলাদেশে যেভাবে হোক, আমাদের রিসোর্স কম, যেটা আমি আগেই বলেছি, আমরা আসলে কিন্তু আগের ক্যারিকুলামটাতেই থেকে গেছি। এবং দেখা গেল সময় যত আগালো, 90-এর দশক, 2000-এর পর এবং 2010-এর পর এসে আমরা দেখছি যে সময় যত আগাচ্ছে, ওয়েস্টার্ন এবং বাংলাদেশের মেডিকেল লেখাপড়ার পার্থক্যটা অনেক বেশি 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 বড় হচ্ছে, গ্যাপটা অনেক বেড়ে যাচ্ছে। কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা, বাংলাদেশের ছাত্রছাত্রীরা, তরুণ চিকিৎসকরা কিন্তু অনেক, আমি বলবো তারা 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 হাইলি অ্যাম্বিশাস এবং তারা অনেক শিখতে চায়, পড়তে চায়। আপনি দেখবেন বাইরে যখন বাংলাদেশের একটা ছেলে বা মেয়ে আসে, তারা কতটা ভালো করে। অর্থাৎ তাদের যেটা দরকার গাইডেড বা রিসার্চ বেসড মেডিকেল এডুকেশন, যে কিন্তু বর্তমান সিস্টেমে তারা সেটা পাচ্ছে না বটে, হয়তো ভবিষ্যতে পাবে, আমরা সামনের দিকে তাকিয়ে রইলাম। কিন্তু বাংলাদেশের ডাক্তাররা কিন্তু টেলিকমিউনিকেশনের মাধ্যমে, ইউটিউব বলেন, গুগলের মাধ্যমে এখানকার জ্ঞানটা কিন্তু তারা এখন পড়ছে এবং তারা এটা কাজে লাগাচ্ছে। কিন্তু সবকিছুর পর আমাদের যেটা দরকার, মেডিকেল কলেজগুলোতে শিক্ষার কাঠামোটা পরিবর্তন করা, মুখস্থ বিদ্যার উপর কি বলবো আমি, যে ডিপেন্ডেবিলিটি, এটাকে একদম কমিয়ে আনার, এবং ডাক্তারদের অ্যানালাইটিক্যাল ক্যাপাবিলিটি, ডাক্তারদের টিম ওয়ার্ক এবং কমিউনিকেশন, এই জিনিসগুলোর ভিত্তিতে আমাদের ক্যারিকুলামটাকে রেভলিউশনাইজ করা দরকার। আমি নিজে শিক্ষকতা করতে গিয়ে দেখেছি যে আসলে আমি যখন ডাক্তারি পাশ করে এখানে এসেছি এবং আমি যখন পড়ানো শুরু করি, আমি নিজেও পড়ছি, আমি এদের সাথে নিজেও শিখছি। তো 18 সাল থেকে এই 20 সালে আমি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার মেডিকেল স্টুডেন্টদের পড়িয়েছি। আমি আসলে পড়াইনি, আমি আসলে তাদের সাথে পড়েছি। সো আমি বলবো আমার চাকরিটা নিয়ে আমি শিক্ষকতার অভিজ্ঞতাটা আমার কাছে শুধু পড়ানো এবং সেখান থেকে আসা বেতন বা পজিশনের মধ্যে সীমাবদ্ধ না, আমাকে এটা আসলে চিকিৎসক হিসেবে অনেক বেশি সক্ষম করেছে, যেটা আমি ভবিষ্যতে সুযোগ পেলে আমি দেশে এটা প্রয়োগ করতে চাই। জি নিশ্চয়, থ্যাংক ইউ, ধন্যবাদ। আমরা আসলে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে যেই কোশ্চেনটি এখন আমরা বিশেষ করে আমাদের দর্শকরা অনেকে আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন, আপনার ব্যক্তিগত উপলব্ধি এবং গবেষণার আলোকে আপনি কি মনে করছেন যে কবে নাগাদ আমরা করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে পারি? যদিও আমরা আসলে প্যান্ডামিকটি এখনো ওয়ার্ল্ড ওয়াইড রয়ে গেছে, এখনো আমরা ওইভাবে আশার বাণী কিছু কিছু শুনছি, আবার পুরোটা পাচ্ছি না। তো সবকিছু মিলিয়ে আপনি কিভাবে ভাবছেন বা আপনার গবেষণার আলোকে যে করোনা ভাইরাস থেকে বা কোভিড-19 থেকে আমরা কবে নাগাদ মুক্তি পেতে পারি? খুব কঠিন প্রশ্ন মহসিন ভাই। এতক্ষণ আপনার সাথে আড্ডাটা খুব জমছিল। মানে আমার জায়গায় তো জি আমার জায়গায় তো ছিলাম, এখন এটা খুব কঠিন প্রশ্ন হয়ে গেল। প্রথমত আমি শুধু সংক্ষেপে একটু আপনার গবেষণার আলোকে আপনি একটু বলেন, যে অনেকে আমাদের কাছ থেকে আসলে বিষয়টি জানতে চেয়েছেন। মহসিন ভাই দেখুন, আমি এই প্রশ্নের উত্তরে আমি যাই বলবো সেটা আমার ব্যক্তিগত মতামত।
হ্যাঁ, জি, আমি দেখুন, কোভিড নিয়ে আমি কোনো গবেষণা করছি না। কারণ এই ফিল্ডের যে গবেষণার ইন্টারেস্টটা আমার নেই, কারণ এখানে ইনফেকশাস ডিজিজে যারা কাজ করছেন বা যারা ভ্যাকসিন বা ইমিউনোলজিক্যাল রিসার্চ যারা করে থাকেন, তারা এই প্রশ্নটার উত্তর অনেক ভালো দিতে পারবে। কিন্তু আমি যেহেতু জনস্বাস্থ্য নিয়ে কাজ করি, নিজে একজন ডাক্তার, সো আমার কিছু অবজারভেশন আছে। অর্থাৎ আমি ধরেন অস্ট্রেলিয়ার পত্রপত্রিকা পড়ি, বাংলাদেশের পত্রপত্রিকা পড়ি, আমার বন্ধু বান্ধব বা জুনিয়র সিনিয়র যারা রোগী দেখছেন দেশে, তাদের থেকে অনেক কিছু শুনি, এবং আমি কিছু জিনিস আমার মনে মনে আমি দাঁড় করিয়েছি। কিছুটা হয়তো আমার কিছুটা রিসার্চ বেসড, কিছুটা মানুষের অভিজ্ঞতার আলোকে, কিছুটা আমার হাইপোথেসিস আমি মনে করি। সো এই প্রশ্নের উত্তরটা আমি দর্শক যারা আছেন তাদেরকে আমি বলবো যে দেখুন, এটা কোনো বৈজ্ঞানিক গবেষণালব্ধ কোনো উত্তর না, এটা আমি একজন চিকিৎসক হিসেবে আমার সীমিত জ্ঞান এবং অভিজ্ঞতার আলোকে আমার উত্তর। কোভিড অবশ্যই এটা নতুন করে বলার কিছু নেই, আমরা জানি যে এটার প্রভাব কি এবং কি হচ্ছে। আমি মহসিন ভাই যদি একটু অনুমতি দেন, সবার একটা প্রশ্ন আছে আমার কাছে, যে আসলে বাংলাদেশে আমরা যেভাবে ভেবেছিলাম, যে এরকম মৃত্যুর আমরা আশা করেছিলাম, আসলে তেমন কিছু আমরা এখনো দেখছি না, বা সেটার কারণ কি হতে পারে? বাংলাদেশ এটা কি ভবিষ্যতে এটা আরো বাড়তে পারে ইনফেকশন, বা বা এটা কেন এখনো ইউরোপ বা ইউএস এর মতো হলো না? তো এটার আমার অবজারভেশন হচ্ছে, আমরা গরিব দেশ, আমাদের রিসোর্স কম, গভর্নমেন্ট অনেক চেষ্টা করছে এবং সবাই চেষ্টা করছে, যারা এসেনশিয়াল ওয়ার্কার আছেন, ডাক্তার, নার্স, সরকারি কর্মচারীরা, পুলিশ বাহিনী, সবাই খুব সুন্দরভাবে চেষ্টা করছেন এটাকে কন্টেইন করার চেষ্টা করছেন। কিন্তু আমাদের যে বিশাল জনগোষ্ঠী, করাটা তো সহজ না, আমরা তো পত্রিকায় পড়ি। কিন্তু আমি বলবো, আমার মনে হয় জাতি হিসেবে আমরা সৌভাগ্যবান তিনটা ফ্যাক্টরের জন্য। এবং ফ্যাক্টর গুলো আমি কি বলি, বাংলাদেশের জনগোষ্ঠী কিন্তু অপেক্ষাকৃত তরুণ জনগোষ্ঠী। অর্থাৎ আমরা যদি ডেমোগ্রাফিক্স এর দিকে তাকাই, বাংলাদেশিদের গড় বয়স কিন্তু স্পেন বা ইটালিয়ানদের গড় বয়সের থেকে কম। আমাদের দেশে কিন্তু আপনি 70-80 বছরের বেশি বাঁচে খুব বেশি মানুষ কিন্তু আপনি পাবেন না। এবং বাংলাদেশের মানে পপুলেশনটা কিন্তু ইয়াং পপুলেশন, এবং এটা গ্রোয়িং পপুলেশন। সো গ্রোয়িং মানে যারা ইয়াঙ্গার পপুলেশন, তারা তাদের বডি কোভিডকে ভালোভাবে, মানে যারা বয়স্ক তাদের থেকে ভালোভাবে মোকাবেলা করতে পারে, সেটা কিন্তু আমরা বর্তমানে রিসার্চ থেকে জানি, তাই? অর্থাৎ 30 বছর, 40 বছর, 50 বছরের মানুষরা এটা মোকাবেলা করতে পারে, তারা সুস্থ হয়ে যেতে পারে। যেহেতু যখন একটা দেশের বেশিরভাগ মানুষই, আপনি যদি একটা কার্ভের কথা চিন্তা করেন, আমরা যেটাকে পরিসংখ্যানে বা স্ট্যাটিস্টিক্সে বেল কার্ভ বলে, সেখানে বেশিরভাগ মানুষই যদি ইয়াং হয়, তো সেখানে মৃত্যুর হারটাও কিন্তু কম হবে, কারণ ইয়াংরা অনেক বেশি অসুখটার সাথে যুদ্ধ করে বেরিয়ে আসছে। কিন্তু তারপরেও মৃত্যু হচ্ছে, সেটা দুঃখজনক। আমরা দেখছি চিকিৎসক মারা যাচ্ছে, কারণ চিকিৎসকরা অনেক বেশি ভাইরাসে এক্সপোজড হন, তো তাদের শরীরে ভাইরাস ঢুকে বেশি, তারা আক্রান্ত হন বেশি। 2 নাম্বার ফ্যাক্টর যেটা, বাংলাদেশি মানুষদের রোগ প্রতিরোধ ক্ষমতা। দেখুন, আমরা যখন ছোট ছিলাম, যখন দেশে ছিলাম, আমরা সবকিছু খাইছি, রাস্তার পানি বলেন, ফুচকা বলেন, বিভিন্ন জায়গায় খেলাধুলা সব, এবং আমাদের দেশে পরিবেশ দূষণও অনেক। সো বাংলাদেশি একটা শিশু বা তরুণ যে পরিমাণ রোগ জীবাণুতে এক্সপোজড হন, এবং তার ফলে তার যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা তৈরি হয়, সেটা একই বয়সের এবং একই সামাজিক অবস্থার, যেটাকে আমরা বলি সোশিও ইকোনমিক স্ট্যাটাসের একটা অস্ট্রেলিয়ান বা একটা ইউরোপিয়ান মানুষের থেকে বেশি। অর্থাৎ আমি যেটা সহজ কথায় বলতে চাচ্ছি, আমার মনে হয় বাংলাদেশি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা পাশ্চাত্য থেকে শক্তিশালী, কারণ আমরা অনেক বেশি রোগ জীবাণুতে এক্সপোজ খুব কম বয়স থেকেই। এবং এই যে একটা ইনেট ইমিউনিটি, একটা বেস লাইন ইমিউনিটি আমাদের ছিল আগে থেকেই, আমাদের ইমিউন সিস্টেম যে প্রশিক্ষিত, সেটা হয়তো এই কোভিড সংক্রমণে আমাদেরকে সাহায্য করেছে। আর 3 নাম্বার যে কারণটা, এটার কিন্তু রিসার্চ পাবলিশ হয়েছে, সেটা বলছে যে করোনা ভাইরাস যেটা, সে বাংলাদেশীয় পরিমণ্ডলে এসে নিজেকে একটু পরিবর্তন করেছে। অর্থাৎ চীনের উহানে যে জেনেটিক ভ্যারাইটি ছিল ভাইরাসটার, তার গঠন যেমন ছিল, বাংলাদেশে যে ভাইরাসটা এখন চারপাশে ছড়াচ্ছে, তার গঠন এবং তার মলিকুলার প্যাটার্নটা একটু ভিন্ন। তাতে হয়েছে কি, এই ভাইরাস মানুষকে আক্রমণ করছে অনেক, কিন্তু
সে আক্রমণের কমপ্লিকেশন করছে কম। তো এই যে তিনটা জিনিস, ইয়াঙ্গার পপুলেশন, বাংলাদেশের মানুষের ইমিউনিটি তুলনামূলক স্ট্রং, এবং ভাইরাসের নিজস্ব পরিবর্তনের কারণে হয়তো বাংলাদেশের মৃত্যু হার অতটা নয়, কিন্তু সবকিছুতেই ব্যতিক্রম আছে। আমি যে তিনটা পয়েন্ট দিলাম, আপনি আমাকে আরো যুক্তি দিয়ে বলতে পারবেন এই তিনটা পয়েন্টের বিপরীত বক্তব্য কিন্তু আছে, বাট এই বক্তব্যটা পুরোপুরি আমার ব্যক্তিগত। লাস্টলি যেটা বলতে পারেন, কোভিড কতদিন থাকতে পারেন? মহসিন ভাই, কোভিড কতদিন থাকতে পারে এটা বলা মুশকিল। কোভিড আমাদের সাথে সবসময় থাকবে। এটা ইভেন্চুয়ালি একটা সিজনাল ফ্লুতে রূপান্তরিত হবে, এবং আমরা প্রতি বছর যেরকম ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন নিই, কোভিডেরও ভ্যাকসিন নিয়ে আমাদেরকে কোভিডের সাথে সহাবস্থান করে থাকতে হবে। কোভিড চলে যাবে না, কোভিড আমাদের সাথে থাকার জন্য এসেছে। আমরা যেভাবে থাকবো কোভিডও থাকবে। যেটা দরকার ভ্যাকসিন। ভ্যাকসিনের কবে নাগাদ পেতে পারি আমি আসলে এই ব্যাপারে এখানে এই জিনিসটা নিয়ে আমার ধারণা কম, বাট আমি যতটুকু শুনছি বা পড়ছি আগামী 6 থেকে 9 মাসের মধ্যে আমরা আশা করি একটা ভালো খবর শুনবো। তো যতদিন পর্যন্ত ভ্যাকসিন না আসে সবার কাছে আমার অনুরোধ, মাস্ক পরুন, সামাজিক দূরত্বটা বজায় রাখুন, বারবার হাত ধুন, পুষ্টিকর খাবার খান, এবং যদি কোভিড আক্রান্ত হন বা কোভিডের লক্ষণ প্রকাশ পায় ভয় পাবেন না। 80% কোভিড রোগী সিমটোম্যাটিক ট্রিটমেন্টে সেরে যায়। জি, ধন্যবাদ। থ্যাংক ইউ জনাব ডাক্তার অভিজিৎ চৌধুরী। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের আজকের এই লাইভ প্রোগ্রামের। জাস্ট শেষ মুহূর্তে আমরা আসলে দেখছি অনেকে আমাদের এখানে কমেন্ট করেছেন। অমলেন্দু বিকাশ চৌধুরী তিনি লিখেছেন যে নাইস প্রেজেন্টেশন, কামনা চৌধুরী শুভকামনা। কামনা চৌধুরী তিনি লিখছেন আবার খুব সুন্দর বলছেন। গ্লোবাল মাইগ্রেশন রিসোর্স সেন্টার থেকে কমেন্ট এসছে, ভালো উদ্যোগ, প্রাণবন্ত ও দরকারি বিষয়ে আলোচনা, আলোচক, পরিচালক সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ। আরেকজন লিখেছেন শুভাগত চৌধুরী, ভালো হচ্ছে, ভালো বলছেন। আরেকজন লিখছেন সীমা সামাদ্দার, খুব ভালো লাগছে শুনতে, শুভকামনা রইল। আসলে অনেকে অনেক ভালো ভালো কমেন্ট করছেন, নিশ্চয়ই আমাদের ইনফরমেশন গুলো অনেকে পছন্দ করছেন। একেবারেই শেষ কোশ্চেন আপনার নিকট, আমাদের একজন দর্শক, আমাদের একজন পাঠক এবং দর্শক একটি কোশ্চেন করেছেন, মিরা রুকসানা, তিনি কোশ্চেনটি করেছেন বাংলাদেশ সরকার যে বৃত্তিগুলো দেয় সেগুলো কতটা ফেয়ার ভাবে দেয়, না এখানেও পক্ষপাত বা স্বজনপ্রীতি হয়? আপনি যদি খুব সংক্ষেপে অল্প কথায় আমাদেরকে এই কোশ্চেনটি, দর্শকের এই কোশ্চেনের অ্যান্সারটি আপনি একটু আপনি বলেন, নিশ্চয় আমাদের দর্শক হ্যাপি হবেন আপনার কাছ থেকে জানতে পেরে। ধন্যবাদ যারা কমেন্ট করেছেন এবং আমাদের সুন্দর কিছু কথা বলেছেন, এবং ধন্যবাদ এই প্রশ্নটির জন্য। আমি প্রশ্নকর্তাকে বলবো, প্রশ্নটির উত্তর দেওয়ার মতো যথেষ্ট অভিজ্ঞতা আমার নেই, তারপরও আমি যেটা মনে করি এবং আমি যেটা বিশ্বাস করি, বাংলাদেশ সরকার যে বৃত্তিগুলো দিয়ে থাকেন এগুলো মেধার ভিত্তিতেই দেয়া হয়, মেধার ভিত্তিতেই দেয়া হয়। এখন এটার মেধার সাথে সাথে আমাদের আরো একটা জিনিস জীবনে করতে হয়, সেটাকে আমরা বলি কানেকশন। কানেকশন কিন্তু খারাপ কোনো জিনিস না। বিদেশে যারা বিদেশে আসতে আগ্রহী, যারা বিদেশে আসবেন, তারা দেখবেন আউটস্পোকেন বা নিজেকে তুলে ধরার ক্ষমতা এবং বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করার বা কানেক্টেড হওয়ার যে ক্ষমতা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিল। সো দুজন মেধাবী যদি একটা স্কলারশিপের জন্য আবেদন করেন, কিন্তু একজন যদি দেখান যে না, আমার পক্ষে কথা বলার জন্য আসলে বড় বড় প্রফেসররা আমাকে লেটার অফ রিকমেন্ডেশন দিচ্ছেন, আমাকে তারা তুলে ধরছেন বাংলাদেশ সরকারের কাছে যে এই ছাত্রটি ভালো, এই ছাত্রটি বঙ্গবন্ধু বা প্রধানমন্ত্রী ফেলোশিপ পাওয়ার জন্য খুব বেশি ভালো হবে, এবং যেভাবে হোক সেই প্রফেসর খুবই সম্মানিত এবং সরকার তাকে চিনেন, জানেন, মানেন, তো তখন সরকার ভাববেন যে যেহেতু এই স্টুডেন্টের জন্য একজন রিকমেন্ডেশন এসেছে একজন শক্তিশালী প্রফেসর বা গবেষকের কাছ থেকে, তাহলে আমি তার দিকে একটু ঝুঁকে থাকবো। সো কানেকশন শুধুমাত্র বাংলাদেশেই নেই, বা কানেক্টেড যারা থাকে তাদেরকে ফেভার করাটা বাংলাদেশেই শুধু নেই, এটা একটা গ্লোবাল ট্রেন্ড। সো আমার পরামর্শ হবে প্রশ্নকর্তার জন্য, খুব ভালো করে পড়ুন, সবার সাথে যোগাযোগ রাখুন, দেখুন সবাই কিভাবে এই স্কলারশিপটা পাচ্ছে। একটা স্কলারশিপ শুধুমাত্র পরীক্ষায় ভালো রেজাল্ট দিয়ে হয় না, বা গভর্নমেন্ট ফান্ডিং গুলো, সেগুলোতে আপনাকে হয়তো সরকারি চাকরিজীবী হতে হবে, অথবা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক হতে হবে, অথবা ভালো কিছু রিকমেন্ডেশন জোগাড় করতে হবে। চেষ্টা করুন সেগুলো করার, এবং যদি সেটা হয় তাহলে যে কোনো মানুষ, বাংলাদেশের যে কোনো নাগরিক
বাংলাদেশ থেকে এই স্কলারশিপ গুলো পেতে পারেন। জি, থ্যাংক ইউ, ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ মুহূর্তে বিদায় বেলায় আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে 1 মিনিটের মধ্যে কিছু বলতে চান, আপনি আমাদের দর্শক যারা শুনছেন বা দেখছেন বা যারা পরবর্তীতে আমাদের এই প্রোগ্রামটি দেখবেন, তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতে চান। শেষ কথা হিসেবে আমি বাংলা কথাকে আমি খুব ধন্যবাদ দিব। মহসিন ভাই, আপনাকে ধন্যবাদ। আওয়াল ভাই, আপনাকে ধন্যবাদ, এবং যারা জড়িত আছেন সবাইকে ধন্যবাদ। আপনারা আমার সাথে এই সময়টা কাটিয়েছেন, আমার অভিজ্ঞতাটা শুনেছেন, কমেন্ট করেছেন, এবং 2020 একটা খুব কঠিন বছর। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা নিজের যত্ন দিন, নিজের শরীরের যত্ন দিন, নিজের মনের যত্ন দিন। পরিবারের যে মানুষগুলো আপনার সাথে আছে, বন্ধু বান্ধব প্রতিবেশী, সবার দিকে একটু খেয়াল রাখুন, এবং এই বছরটা যেন আমরা সবাই সুস্থভাবে সুন্দরভাবে শেষ করতে পারি, এবং 21 সাল যেন আমরা আবার ভালোভাবে হই। এবং ততদিনে আশা করি কোভিড নিয়ে কোন একটা ভালো খবর আসবে, এবং এটা দিয়ে আমি শেষ করতে চাই, এবং সবাইকে শুভেচ্ছা এবং শুভরাত্রি। ধন্যবাদ জনাব ডাক্তার অভিজিৎ চৌধুরী, এবং আমরাও সেই প্রত্যাশা করছি যে খুব দ্রুত একটি ভালো সুসংবাদ আসবে, যেখান থেকে আসলে আমরা কোভিড প্যান্ডামিক সিচুয়েশনটি আমরা কাটিয়ে উঠতে সক্ষম হব। পুরো পৃথিবীবাসী আসলে আমরা সবাই অধীর আগ্রহে বসে আছি কখন আমরা একটি ভালো সুখবর আমরা পাবো, এবং আমি আপনার সাথে সুর মিলিয়ে বলতে চাই যে নিশ্চয়ই অতি দ্রুত আমরা সেই গুড নিউজটা আমরা পেয়ে যাব, আমরা সেটি প্রত্যাশা করছি। তো দর্শক, আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায় বেলায় আসলে যে কথাটি আপনাদের সাথে আমি বলবো যে আমাদের আজকের যে অতিথি ডক্টর অভিজিৎ চৌধুরী, তিনি আমাদের এই টপিকটি নিয়ে, বিশেষ করে অস্ট্রেলিয়াতে উচ্চশিক্ষার জন্য উপযুক্ত স্কলারশিপ খুঁজে পাওয়ার যে উপায়গুলো নিয়ে তিনি আজকে আলাপ করেছেন, এবং আপনারা যে কোশ্চেন্স গুলো আমাদেরকে করেছেন সেই কোশ্চেন্স গুলোর ভিত্তিতে তিনি যে তথ্যগুলো আজকে আমাদের এই বাংলা কথা লাইভ অনুষ্ঠানের মাধ্যমে দিয়েছেন, আমরা বিশ্বাস করি আজকে যারা আমাদের এই প্রোগ্রামটি দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন, দেশে অথবা দেশের বাহিরে, বাংলাদেশ অথবা অস্ট্রেলিয়াতে বা অস্ট্রেলিয়ার বাহিরে বাংলাদেশি যারা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছেন, যারা এই অনুষ্ঠানটি দেখছেন, তারা নিশ্চয়ই এখান থেকে অনেক অনেক গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য আপনারা পেয়েছেন, এবং সেই তথ্যগুলোর মাধ্যমে আপনারা নিজেদেরকেই আপনারা ডিসাইড করতে পারবেন বা নিজেদেরকে সেভাবে আপনারা প্রিপেয়ার করে নিতে পারবেন যে আপনারা যদি অস্ট্রেলিয়াতে উচ্চশিক্ষা অথবা বিভিন্ন স্কলারশিপ নিয়ে আপনারা আসতে চান, এবং আপনারা এখান থেকে ইনফরমেটিভ তথ্যগুলো আপনারা আপনাদের বিশেষ করে নিজেদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনারা খুব ভালোভাবে কাজে লাগাতে পারবেন বলে আমরা বিশ্বাস করি। এবং আমাদের পরবর্তী লাইভ অনুষ্ঠান পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবারও দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে এবং নতুন আরেকজন অতিথিকে সাথে নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে আবারও আমি শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, সবাইকে শুভরাত্রি। আল্লাহ হাফেজ।